লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম জাজমেন্টে চলে এসেছে আর লুসিয়াসও ক্লোয়ার কিংডমের উপর অ্যাটাক করার জন্য তার প্যালাডিন আর্মিকে নিয়ে চলে এসেছে। তখনই সেখানে তাকে বাধা দেওয়ার জন্য ইয়োনো চলে আসে আর সেখানে তার পাওয়ার দেখে সেখানের সবাই ইনক্লুডিং আমিও অনেক বেশি শক হয়ে যাই, কারণ রাইটার তাকে এই 1 বছর আর কিছু মাসের মধ্যেই অনেক বেশি পাওয়ারফুল বানিয়ে দিয়েছে। কিন্তু এরপরেও সে একাই লুসিয়াসকে হারাতে পারবে না, বিকজ দিস এনিমিস মেন ক্যারেক্টার ইজ আস্থা। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ক্যাপ্টেন মারিওলোনা মরিসের উপর অ্যাটাক করে দিয়েছে, কিন্তু এই অ্যাটাকে ওনার হাতই ডিস্ট্রয় হয়ে গেছে। এটা দেখে সেখানে ক্যাপ্টেন মারিওলোনা হেলফায়ার ইনকার্নেট ইউজ করে আর এরই সাথে তিনি ওনার মানার সাহায্যেই ওনার হাত গ্রো করে ফেলে। এই জিনিসটা দেখে মরিস অনেক বেশি খুশি হয়ে বলে, সত্যি এটা তো অনেক বেশি অ্যামেজিং। এখানে তো তোমার কাছে আমার টেন্টিকেলের অ্যাটাকের একটা কাউন্টার অ্যাটাক আছে। যখনই আমার টেন্টিকেল আর তোমার অ্যাটাকের ক্ল্যাশ হবে তখনই তোমার হাত ডিস্ট্রয় হয়ে যাবে, কিন্তু তুমি তোমার মানার সাহায্যেই এটা আবার গ্রো করে ফেলবে। কিন্তু এখানে তোমার রিজেনারেটের তুলনায় আমার রিজেনারেটিং স্পিড অনেক বেশি, তাই আমি এই জিনিসটা ভাবছি যে তোমার ফিজিক্যাল বডি এই জিনিসটা আর কতক্ষণ পর্যন্ত হ্যান্ডেল করতে পারবে। এইসব শুনে ক্রিমসন লায়নের এক মেম্বার ভাবছিল ক্যাপ্টেন মারিওলোনা এখানে তাকে হারাতে পারবে আর এর জন্য তাকে জ্বালিয়ে রাখ করে ফেলতে হবে, কিন্তু এভাবেই যদি চলতে থাকে তাহলে তিনি এখানেই মরে যাবে। তখনই সেখানে ক্যাপ্টেন মারিওলোনা বলে, আমি এই জিনিসটার পরোয়া করি না, আমি এখানেই তোমাকে ডিস্ট্রয় করে ফেলবো। আর সেখানে ক্যাপ্টেন ভার্মিলিয়ন ফায়ার স্পিরিট স্যালামান্ডারের সাথে সেখানের বাকি এঞ্জেলদের সাথে ফাইট করছিল। সেখানে তাদের দুজনকে ফাইট করতে দেখে ক্রিমসন লায়নের বাকি মেম্বাররা বলছিল, দেখো তারা এখানে কিভাবে লড়াই করছে, কিন্তু আমরা এখানে কিছুই করতে পারছি না, আমরাও তো এই স্কোয়াডেরই মেম্বার। আর সেখানে আমরা দেখতে পারি ক্যাপ্টেন মারিওলোনা মরিসের উপর অনবরত অ্যাটাক করেই যাচ্ছে আর এই ফাইটের মধ্যে মরিস আর ক্যাপ্টেন মারিওলোনা দুজনই ড্যামেজ রিসিভ করছিল, কিন্তু এখানে ক্যাপ্টেন মারিওলোনার তুলনায় মরিসের টেন্টিকল দ্রুত হিল হচ্ছিল। তখনই সেখানে মরিস বলে, স্ট্রাগল করার কোনো দরকার নেই, তোমার এন্ড চলে এসেছে। এটা বলেই সে তার টেন্টিকল ক্যাপ্টেন মারিওলোনার বডিতে টাচ করানোর জন্য এগিয়ে দেয়, কিন্তু আমরা দেখতে পারি ওনার বডিতে সেই টেন্টিকল টাচ করার আগেই ক্রিমসন লায়নের দুটো মেম্বার সেই টেন্টিকলের সামনে চলে আসে। তখন তারা ক্যাপ্টেন মারিওলোনাকে বলে, এখন আমরা আপনার উপরই সবকিছু ছেড়ে দিচ্ছি। আর সেখানে তাদেরকে এভাবে মরতে দেখে ক্যাপ্টেন মারিওলোনা অনেক বেশি রেগে যায় আর এরই সাথে তিনি মরিসের উপর অনবরত অ্যাটাক করতে শুরু করে দেয়। এইসব দেখে মরিস বলে, তোমার নিজের টিম মেম্বাররাই তোমাকে বাঁচানোর জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করে দিচ্ছে, সত্যি এটা অনেক বেশি অ্যামেজিং। তখন সেখানে ক্যাপ্টেন মারিওলোনা চিল্লাতে চিল্লাতে বলে, আমি এখানে তোমাকে আমার পাঞ্চের সাথেই ডিস্ট্রয় করে ফেলবো। আর সেখানে ক্রিমসন লায়নের মেম্বাররা এক এক করে ক্যাপ্টেন মারিওলোনা আর মরিসের ফাইটের মধ্যে চলে আসে, যাতে করে মরিসের টেন্টিকল ক্যাপ্টেন মারিওলোনার বডিতে হিট না হয়। তারা সেখানে নিজের জীবন স্যাক্রিফাইস করে এই জিনিসটা মেক শিওর করছে যে এখানে ক্যাপ্টেন মারিওলোনার সবগুলো অ্যাটাক যাতে মরিসের উপরই পড়ে। এইসব দেখে মরিস হাসতে হাসতে বলে, তোমরা এখানে যতই এফোর্ট লাগাও না কেন এই সব কিছুর কোনো মানেই নেই। সেখানে আমরা দেখতে পারি ক্রিমসন লায়নের মেম্বাররা মরিসের এক এক টাচেই মরে যাচ্ছে আর ক্যাপ্টেন মারিওলোনাও অনবরত মরিসের উপর অ্যাটাক করেই যাচ্ছে। আর এই সব কিছুই দূর থেকে ক্যাপ্টেন ভার্মিলিয়ানও দেখছিল আর এরই সাথে তিনি ভাবছিল এখানে মরিস যতই স্ট্রং হোক না কেন তারও একটা লিমিট আছে। নিশ্চয়ই মারিওলোনা এই জিনিসটা বুঝতে পেরেছে, এরই জন্য সে এখানে নিজের জীবন ডেঞ্জারে ফেলে তার উপর অ্যাটাক করেই যাচ্ছে। তখন সেখানে মরিস বলে, তোমার এখানে স্ট্রাগল করার কোনো দরকার নেই, তুমি এখানে যতই ব্রেভ হও না কেন আর যতই স্ট্রং হও না কেন তোমার হার এখানে নিশ্চিত। তখনই সেখানে ক্যাপ্টেন মারিওলোনা তার উপর অ্যাটাক করতে করতে বলে, তুমি এখানে ননসেন্সের মতো কথা বলা বন্ধ করো, আমার টিম মেম্বাররা এইসব কথা সহ্য করতে পারছে না আর এখন তাদের স্পিডই তোমাকে তোমার মৃত্যু পর্যন্ত জ্বালাবে। তখন সেখানে ক্যাপ্টেন মারিওলোনা ভাবছিল, যখনই আমি আমার হেলফায়ার ইনকার্নেট ইউজ করি তখন আমার পাওয়ার আগের থেকে অনেক বেশি বেড়ে যায়। এইসব ভাবতে ভাবতেই সেখানে ক্যাপ্টেন মারিওলোনা ইউজ করে ক্যালিডাস ব্রাকিয়াম পারগটরি ইনকার্নেট আর এরই সাথে তিনি বলে, আমার সবগুলো স্কোয়াড মেম্বার নিজের জীবন স্যাক্রিফাইস দিয়ে দিয়েছে, আমি তাদের সবাইকে প্রমিস করে বলছি যতক্ষণ পর্যন্ত তুমি মরবে না ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে জ্বালাতেই থাকবো। তখনই সিন শিফট হয় আর আমরা ক্যাপ্টেন নোজেলকে দেখতে পাই, সেখানে তাদের মা এসিয়া সিলভা তার পেটে স্টেপ করে দিয়েছে আর এরই সাথে তিনি বলে, নোজেল তুমি অনেক বেশি স্ট্রং হয়ে গেছো,
কিন্তু এরপরও তুমি এখনও আমাকে হারাতে পারবে না। আর এরই সাথে আমরা দেখতে পারি তিনি একাই সেখানের সব কিছুই প্রায় ডিস্ট্রয় করে ফেলেছে। আর এরই সাথে তিনি মেরে সেখানের সবার অবস্থা অনেক বেশি খারাপ করে ফেলেছে। তখনই সেখানে নেভরা কাঁদতে কাঁদতে বলে, না, আমি আমার মায়ের বিরুদ্ধেই ফাইট করতে পারবো না, এই জিনিসটা আমি সহ্য করতে পারবো না। আর সেখানে সলিডের অবস্থাও অনেক বেশি খারাপ ছিল। সে বলে, গড ড্যাম ইট, আমরা এভাবেই ওনার বিরুদ্ধে লড়াই কন্টিনিউ করতে পারবো না। তখনই সেখানে এসিয়া সিলভা বলে, নেভরা, সলিড, সত্যি তোমরা অনেক বেশি স্ট্রং হয়ে গেছো, কিন্তু তোমাদের ইগো তোমাদেরকে আরো বেশি স্ট্রং হতে দিচ্ছে না। আর আমি জানি আমি তোমাদেরকে আদর স্নেহ দিতে পারিনি, এর আগেই আমি মরে গেছি, তাই এই সব কিছুই আমার ফল্ট, তাই প্লিজ আমাকে এর জন্য ক্ষমা করে দিও। এইসব শুনে সলিড ভাবছিল, আমি স্ট্রং হওয়ার চেষ্টা করেছিলাম আর আমি ধীরে ধীরে স্ট্রং হচ্ছিলাম, কিন্তু আমার প্রাইড পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গেছে আর আমিও হোপলেস হয়ে পড়েছি। তখন এসিয়া সিলভা বলে, তোমরা অনেক বেশি উইক, এরপরও আমি তোমাদেরকে ভালোবাসি। আর যেই পিসফুল হ্যাপিয়েস্ট ওয়ার্ল্ড লুসিয়াস ক্রিয়েট করবে, সেই ওয়ার্ল্ডে আমরা সবাই আবার রিবর্ন হব আর আমরা এরপর একসাথেই থাকবো। এইসব শুনে সলিড ভাবছিল, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে আমার মনে হয় এটা অতটাও খারাপ হবে না। তখনই সেখানে নোবেল চলে আসে আর বলে, বিগ ব্রাদার সলিড, এত দ্রুত হার মেনো না। আর তাকে দেখে এসিয়া সিলভা বলে, তাহলে তুমি নোবেল? সত্যি, আমি যখন ইয়াং ছিলাম তখন আমিও ঠিক এমনই দেখতে ছিলাম, কিন্তু কোনো সমস্যা নেই, যখনই এই ব্যাটেল শেষ হবে তখনই আমরা পুনরায় রিবর্ন হয়ে যাব, এরপর আমরা সব সময় একসাথেই থাকব। এইসব শুনে নোবেল বলে, আমি তোমার স্পিরিটকে আগেও দেখেছি, কিন্তু তুমি সেই এসিয়া সিলভা না যাকে আমি জানি, তাই এখন আমরা এখানে তোমাকে সারপাস করব আর তোমাকে হারিয়ে দেব। আর সেখানে নোবেলকে দেখে নোজেল ভাবছিল, সত্যি তুমি অনেক বেশি স্ট্রং হয়ে গেছো, কিন্তু এই সময় তোমার কাছে ওয়াটার স্পিরিট নেই, তাই এখানে তুমি তাকে হারাতে পারবে না। তখনই আমরা নোবেলের একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে সে সাগর পাড়ে বসে আস্থার জন্য কাঁদছিল। আর এরই সাথে সে ভাবছিল, সেই সময় আমি কিছুই করতে পারিনি, আর এখন তো আমি আমার সেন্ড স্টেজও ইউজ করতে পারবো না, কিন্তু এটাও লুসিয়াসের সামনে কাজ করতো না। আমি ভেবেছিলাম লাস্ট কিছু বছরের মধ্যে আমি অনেক বেশি স্ট্রং হয়ে গেছি, আর আমার ফিল হচ্ছে আস্থা এখনো বেঁচে আছে, আর আমার এই জিনিসটা বিলিভ করতে হবে। তাই এখন আমি এই কিংডমকে প্রোটেক্ট করব, যাতে করে আস্থা যে কোনো সময় এখানে ফিরে আসতে পারে। আর যতদিনে সে ফিরে আসবে ততদিনে আমি নিজেকে অনেক বেশি স্ট্রং করে ফেলবো। তখনই সেখানে আমরা কাহনকে দেখতে পাই। সে বলে, আমার মনে হয় তোমার এখন আর রেস্টের কোনো প্রয়োজন নেই, কারণ তুমি নোবেল। আর সেখানে কাহনকে দেখে নোবেল অনেক বেশি শক হয়ে যায়, আর এরই সাথে সে তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখন কাহনো বলে, আন্ডার ওয়াটার টেম্পলের মধ্যে অনেক খারাপ কিছু হয়েছে, তাই এখন সেখানে আমাদের তোমার প্রয়োজন আছে। আর আমি জানি সব কিছুই ঠিক হয়ে যাবে, কারণ আমাদের কাছে তুমি আছো। সত্যি তুমি অনেক বেশি স্ট্রং হয়ে গেছো, আর আমি এই জিনিসটাতে বিলিভ করি যে ফিউচারে যেই প্রবলেমটা আসতে চলেছে সেই প্রবলেমের সাথে আমাদেরও কিছু সম্পর্ক আছে। তখনই আমরা দেখতে পারি সেখানে তাদের সামনে অনেক বড় একটা ড্রাগন অ্যাপিয়ার হয়ে গেছে, যে সি গড, যাকে আন্ডার ওয়াটার টেম্পলের মানুষরা অনেক বছর যাবৎ পূজা করছে। যখনই এই ওয়ার্ল্ডের এন্ড অনেক কাছে চলে আসে তখনই এই ড্রাগন তার লম্বা ঘুম থেকে জেগে ওঠে, আর এখনও ঠিক এরকমটাই হয়েছে, সে এখন জেগে উঠেছে। তখনই সেই ড্রাগন বলে, হ্যাঁ তারা ঠিক বলেছে নোবেল, আমি তোমাকেই খুঁজছিলাম, তোমার কাছে একটা স্পিরিটের মতো পাওয়ার আছে, আর তুমি একটা এক্সিলেন্ট ওয়াটার মেজ। তখনই সিন প্রেজেন্টে চলে আসে, যেখানে আমরা নোবেলের কাঁধে একটা ড্রাগন দেখতে পাই, আর সেখানে নোবেল বলে, তৈরি হয়ে যাও লিভাই। আর সেখানে লিভাইও তৈরি ছিল। তখনই সেখানে তাকে সাপোর্ট করার জন্য পেছন থেকে কাহনো আর কিয়াটোও চলে আসে। এইসব দেখে সলিড মনে মনে বলে, নোবেল তুমি এখন আরো অনেক বেশি স্ট্রং হয়ে যাচ্ছ। তখনই সেখানে নোবেল ইউজ করে ভলকেরি আর্মার ড্রাগন ফর্ম, আর এরই সাথে সে বলে, মাদার এখন আমি তোমাকে সারপাস করতে চলেছি। এইসব দেখে এসিয়া সিলভা বলে, নোবেল সত্যি তুমি অনেক বেশি স্ট্রং হয়ে গেছো, আমি তোমার উপর প্রাউড ফিল করি।
তখনই সেখানে নোবেল ইউজ করে সি ড্রাগন রোর। আর এই অ্যাটাকটা অনেক বেশি পাওয়ারফুল ছিল। আর আমরা এটা জানি এসিয়া সিলভাও কম পাওয়ারফুল না, সে এই অ্যাটাকটা খুব সহজেই ডিস্ট্রয় করে ফেলে। আর এরই সাথে সেখানে এসিয়া সিলভা নোবেলের উপর অ্যাটাক করার জন্য এগোতে এগোতে বলে, নোবেল তুমি আমার সাইডে চলে আসো। আর সেখানে নোবেলও ওনার উপর অ্যাটাক করার জন্য এগোতে এগোতে বলে, এটা তো আমার লাইন ছিল মাদার। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি লুসিয়াস ইয়োনোর উপর অ্যাটাক করে দিয়েছে, কিন্তু ইয়োনো সেই অ্যাটাকটা তার শর্টের সাহায্যে ব্লক করে ফেলে। কিন্তু এই অ্যাটাকের পাওয়ার এত বেশি ছিল যে সে সেখান থেকে উড়ে পেছনের বিল্ডিং এর ভেতর যেয়ে পড়ে। কিন্তু এরপরেও সে সেখানে হার না মেনে তার স্টারের সাহায্যে টেলিপোর্ট হতে হতেই তার উপর অনবরত অ্যাটাক করতে শুরু করে দেয়। এইসব দেখে লুসিয়াস ভাবছিল ইয়োনোর স্টার ম্যাজিক আর উইন্ড ম্যাজিক অনেক বেশি মোবিলিটি পজেস করে, আর এটা আমার স্পিরিট আর ফোরসাইটকেও ম্যাচ করছে। তখনই আমরা দেখতে পারি ইয়োনো লুসিয়াসের পেছনে চলে এসেছে, আর এই রিসাদে সে তার উপর অ্যাটাক করে দিয়েছে। কিন্তু লুসিয়াস এবারও তার অ্যাটাকটা ধরে ফেলেছে, আর এই রিসাদে সে ইয়োনোর শট ধরেই তাকে নিচের দিকে ছুঁড়ে মারে। আর এই রিসাদে সে বলে, সব শেষে তুমি এখানে হারতে চলেছ। আর এই রিসাদে সে সেখানে ইয়োনোর উপর অ্যাটাক করার জন্য এগিয়ে আসে, যার সাহায্যে সে এখানে ইয়োনোর সোলকেও কন্ট্রোল করতে পারবে। কিন্তু আমরা দেখতে পারি এটা দেখেই সেখানে ইয়োনো ইউজ করে রফ উইন্ড স্পিরিট ক্রিয়েশন ম্যাজিক, স্পিরিট অফ নোটাস। আর এরই সাহায্যে সে সেখানে একটা শিল্ড ক্রিয়েট করে ফেলে, যার সাহায্যে সে এখানে লুসিয়াসের অ্যাটাকটা ব্লক করে ফেলে। আর এর অ্যাবিলিটি হলো তার উপর যেই অ্যাটাকই হিট হবে সেই অ্যাটাকই রেবেল হয়ে যাবে। এই জিনিসটা দেখে লুসিয়াস অনেক বেশি শক হয়ে ভাবছিল এটা আবার কেমন ম্যাজিক। তখন ইয়োনো লুসিয়াসের উপর অ্যাটাক করে দেয়, আর এই অ্যাটাকে তার কাঁধে একটা কাট লেগে যায়। ইয়োনো এই মোমেন্টে আরো অনেক বেশি ফাস্ট হয়ে গেছে, কিন্তু সে এই জিনিসটা বেশিক্ষণ পর্যন্ত মেনটেন করে রাখতে পারবে না। এরই জন্য সে ডিসাইড করে এই ফাইট দ্রুত শেষ করার। তখন সেখানে লুসিয়াস ইয়োনোর উপর অ্যাটাক করার জন্য চলে আসে, আর এরই সাথে সে ভাবছিল সে যদি এখানে তার ফুল লাইফও ট্রেনিং করে তাহলেও সে এত বেশি স্ট্রং হতে পারবে না। আমি বুঝতে পারছি না সে তার পুরো লাইফ ক্লোয়ার কিংডমে কাটানোর পরও কি করে এত বেশি স্ট্রং হয়ে গেছে। লুসিয়াসের ফোরসাইট মোতাবেক ইয়োনোর সেই ফর্ম সব থেকে বেশি স্ট্রং হবে যেই ফর্মে সে স্পেড কিংডমের মধ্যেই জন্ম নিয়ে স্পেড কিংডমেই বড় হবে। কিন্তু সেই পয়েন্টেও তাকে স্টার ম্যাজিকের উপর মাস্টার করতে অনেক বেশি সময় লাগবে, আর সেই ফর্মই হবে ইয়োনোর সব থেকে বেশি স্ট্রংগেস্ট ফর্ম। কিন্তু কি করে সে এই পয়েন্টে এত বেশি স্ট্রং হয়ে গেছে? সে তো সেই পয়েন্টকেও সারপাস করে ফেলেছে। আর ঠিক এমনই বাকিদের সাথেও ঘটেছে। লুসিয়াস এখানে তার যেই ফোরসাইট প্রেডিক্ট করেছিল তার কোনো কিছুই এখানে ম্যাচ করছে না। এখানে নোবেল সিলভা, যে সব থেকে বেশি ইয়াংগেস্ট চাইল্ড, তার এরকম কোনো ফিউচারই ছিল না যেখানে সে এত বেশি স্ট্রং হয়ে যাবে। আর এই ডেঞ্জারাস ওমেন মারিওলোনা যখন তার এলফদের সাথে ফাইট হবে তখনই সে ইন্টেনশনালি সেখানেই মরে যাবে। আর ভার্মিলিয়ান, তার তো অনেক আগেই মরে যাওয়ার কথা ছিল, আর বাকি ম্যাজিক নাইটদেরও এতক্ষণে মরে যাওয়ার কথা ছিল। আর এই সব কিছুই লুসিয়াস তার ফোর্থ সাইডে প্রিডিক্ট করেছিল, কিন্তু এরকম কিছুই হচ্ছে না। আর এরই সাথে সে ভাবছিল কোথায় ভুল ছিল লুসিয়াসের ভিশনের মধ্যে। তখনই লুসিয়াসের মাথায় আসে ইয়োনো, হ্যাঁ সেই এই পার্সন যার কাছে এসে সব কিছুই শেষ হয়ে যায়। আর এরই সাথে সে ভাবছিল এই জিনিসটাকেই আমি সব থেকে বেশি হেট করি। কেন কেন আমি তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি যাদেরকে আমি কখনোই হারাতে পারবো না। এই সব কিছুর পেছনে যেই পার্সন আছে, হ্যাঁ সেই এই পার্সন যার জন্য এই সব কিছু হয়েছে। আর এরই সাথে আমরা দেখতে পারি সে সেখানে আস্থার কথা ভাবছিল, কারণ আস্থাই সেই পার্সন যার শেপ দেওয়া ওয়ার্ল্ডের ফিউচার লুসিয়াস দেখতে পারবে না। তখনই ইয়োনো লুসিয়াসের বুকে একটা স্ল্যাশ মারে আর বলে, এই জিনিসটা ম্যাটার করে না যে আমার অপোনেন্ট ট্রুপে আমার সামনে কে আছে, কারণ এখানে আমি জিততে চলেছি। আর এরই সাথে আমরা দেখতে পারি ইয়োনোর অ্যাটাকে সেখানে লুসিয়াস মরে গেছে। আর এই জিনিসটা দেখে সেখানে ইয়োনো একটু রিলিফ ফিল করে, কিন্তু এর পরের মোমেন্টেই আমরা দেখতে পারি লুসিয়াস ইয়োনোর পেছনে চলে এসেছে। আর এরই সাথে সেই ইয়োনোর উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ইয়োনো তার অ্যাটাকটা সেই শিল্ডের সাহায্যে আবার ব্লক করে ফেলে। আর এরই সাথে সে সেখানে ভাবছিল এটা কি ছিল, আমি একটু আগে যাকে মেরেছি সেটা কি কোনো ইলুশন ছিল? না, এটা হতে পারে না, কারণ আমি যাকে মেরেছি সে এখনো নিচে পড়ে আছে, সেটা তো লুসিয়াসের অরিজিনাল বডি। তাহলে এটা কি? তখনই আমরা দেখতে পারি ক্লোয়ার কিংডম ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। আর এরই সাথে সেখানে লুসিয়াস বলে,
আমার কাছে কারেন্টলি সোল ম্যাজিক, বোন ম্যাজিক, ব্লাড ম্যাজিক, বডি ম্যাজিক সব কিছুই আছে। আর এরই জন্য আমি এখানে ক্যাপেবল আমার নিজেরই ক্লোন ক্রিয়েট করতে। তাই এখানে যদি আমি তোমাদের ফিউচার দেখতে নাও পারি, এরপরেও তোমরা আমার ফোরসাইডের বিয়ন্ড, তাই এখানে আমার প্ল্যান সাকসেসফুল হবেই। এই সব শুনে ইয়োনো অনেক বেশি শক হয়ে যায়। তখনই সেখানে লুসিয়াস বলে, কে বলেছে আমরা শুধু এখানে দুজন? এটা বলার সাথে সাথেই সেখানে ইয়োনোর সামনে লুসিয়াসের 12 ক্লোন অ্যাপিয়ার হয়ে যায়। আর এই জিনিসটা দেখে সেখানে ইয়োনোর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তখনই সেখানে লুসিয়াস বলে, ইয়োনো গ্রিন ভেরিয়াল, তুমি তো অনেক বেশি স্ট্রং। এটা বলেই সে সেখানে তার সবগুলো ক্লোনকে আলাদা আলাদা ডাইরেকশনে পাঠিয়ে দেয়। তখনই সেখানে পার্পল অর্কাসের ক্যাপ্টেন লুসিয়াসকে তার সামনে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এরকম সেম ফিলিংস সেখানে সবাই ফিল করছে। আর এরই সাথে তারা ভাবছিল এখন সব কিছুই শেষ হয়ে গেছে। এটা কোনো ম্যাটার করে না যে আমরা এই জিনিসটাকে কি করে দেখছি, এখন এটা পুরোপুরি ইম্পসিবল। তখনই সেখানে নোবেল বলে, নট ইয়েট, এখনো হোপ বাকি আছে। তখনই সিন শিফট হয় আর আমরা ব্ল্যাক বুলসের মেম্বারদেরকে দেখতে পাই। তারা এই সময় উইচেস ফরেস্টের মধ্যে আছে। তখনই সেখানে ভেনেসা বলে, উইচেস কুইন, আমি জানি তুমি এই জিনিসটা বের করতে পারবে যে আস্থা এই সময় কোথায় আছে। তাই প্লিজ এখন এখানে আমাদের তোমার সাহায্যের প্রয়োজন। এই সব শুনে উইচ কুইন বলে, আমি প্রথমেই এই জিনিসটা দেখে ফেলেছিলাম যে তোমরা এখানে আসতে চলেছ। আর সেই এন্টি ম্যাজিক বয়, এর মানে আস্থা, এখনো বেঁচে আছে। আর সে এই সময় একটা ফরেন ল্যান্ডের মধ্যে আছে। এই কথাটা শুনে ব্ল্যাক বুলসের সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই উইচ কুইন বলে, এই কান্ট্রি থেকে সেই কান্ট্রির ডিস্টেন্স অনেক বেশি, যার জন্য সে সেখান থেকে ট্রাভেল করে এখানে আসতে পারবে না। এটা শুনে ব্ল্যাক বুলসের মেম্বাররা বলে, তাহলে এখন আমাদের কি করা উচিত? তখনই সেখানে ডরথি চলে আসে। আর এরই সাথে সে বলে, আমি এই জিনিসটা প্রথমে রিয়েলাইজ করে ফেলেছিলাম যে লুসিয়াসকে হারানোর জন্য আমাদের আস্থার প্রয়োজন আছে, কারণ লুসিয়াস আস্থার ফিউচার দেখতে পারে না। আর সেখানে ডরথিকে দেখে উইচ কুইন আর ভেনেসা তারা দুজনই অনেক বেশি শক হয়ে যায়। তখন ডরথি বলে, আমার মনে হয় যদি আমরা এখানে গ্রেড 3 উইচেস একসাথে কাজ করি তাহলে আমরা এটা করতে পারবো। তখনই সেখানে উইচেস কুইন বলে, আমার মনে হয় এটাই প্রথমবার, লাস্ট এখান থেকে পালানোর পর আবার এখানে ফিরে এসেছো। তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার শরীর পুরোপুরি ঠিক আছে। আর এই সময় ওয়ার্ল্ডের অবস্থা অনেক বেশি খারাপ, তাই আমরা উইচেস তোমাদেরকে সাহায্য করব। এর কিছুক্ষণ পরই আমরা দেখতে পারি ফিনরালকে তারা একটা সার্কেলের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে। আর এরই সাথে তাকে বলা হয়েছে, তুমি এখানে তোমার স্পেশাল সুপার কম্পাস ম্যাজিক ইউজ করো। এখানে এই স্পেলের নাম ডোর অফ দ্য ডেস্টিনি। আর এই স্পেল কাস্ট করতে ভেনেসা আর উইচেস কুইন তাকে সাহায্য করছে। সেখানে ফিনরাল সেই সার্কেলের মধ্যে ছিল। এরই জন্য সে সেখানে ভয়ে ভয়ে বলে, দাঁড়াও এক মিনিট, আমার তো মনে হচ্ছে এখানে আমাকে স্যাক্রিফাইস দেওয়া হচ্ছে। তখনই সেখানে ডরথি বলে, তুমি যেই পার্সনকে এখানে আনতে চাও সেই পার্সন সম্পর্কে ভাবো, তাহলেই তুমি সেই পার্সনের সাথে দেখা করতে পারবে। কোনো টেনশন করো না, এটা অনেক স্পেশাল আর লাভলি একটা স্পেল। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ব্ল্যাক বুলসের রোপ নিয়ে একটা পার্সন দাঁড়িয়ে আছে। আর এরই সাথে সে বলে, এটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না? তখনই সেখানে আস্থা বলে, হ্যাঁ ধন্যবাদ, তাহলে চলো। আর এরই সাথে আমরা দেখতে পারি এখানে আস্থা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর এখানে আস্থা তার ফুল জোশে ছিল। এই এপিসোডের শুরুতে আমরা ক্লোয়ার কিংডমের কিংকে দেখতে পাই। সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, এখানে কি হচ্ছে? আমি এর কোনো পরোয়া করি না, তোমরা এখানে যে করেই হোক আমাকে সেভ করো। তখনই সিন শিফট হয় আর আমরা লুসিয়াসকে দেখতে পাই। আর এটা তার সেকেন্ড ক্লোন। সে শুধু সেখানে তার এক পাঞ্চের সাথেই ক্যাপ্টেন কাইজারকে পেছনের দেয়ালের সাথে মিশিয়ে ফেলে। এটা দেখে সেখানের সিটিজেন্সরা বলে, তিনি তো আমাদের উইজার্ড কিং। আর ওনার এপিডেন্স দেখে এটা বোঝা যাচ্ছে যে এখানে আমাদের সব থেকে বড় যে এনিমি সে আর কেউ না, সে আমাদেরই উইজার্ড কিং। আর এরই সাথে তারা এই জিনিসটাও রিয়েলাইজ করতে পারে যে এত সময় পর্যন্ত এখানে আমাদের উইজার্ড কিং কেন আসেনি, কারণ সে নিজেই আমাদের এনিমি ছিল। এই সব কিছু রিয়েলাইজ করার সাথে সাথেই তারা সেখান থেকে এদিক ওদিক পালাতে শুরু করে। তখনই আমরা দেখতে পারি পুরো ক্লোয়ার কিংডম ধীরে ধীরে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। আর এই সব কিছু দেখে সেখানের সিটিজেন্সরা বলে, এখন এখানে আর আমরা কিছুই করতে পারবো না, এখানে আমাদের স্ট্রাগল ফালতু হবে, সবকিছুই ডিস্ট্রয় হয়ে যাবে আর আমরাও এখানেই মরে যাব। তারা যখন এই সব কিছু ভাবছিল
তখনই আমরা সেখানে মার্কসের একটা প্রজেকশন দেখতে পাই, আর এরই সাথে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে উইজার্ড কিং মার্কসকে বলছে, ইনফরমেশনই সব থেকে বড় ওয়েপেন। তুমি দেখো, একটা সময় এরকম আসবে যখন তোমার ম্যাজিক আমাদের সব থেকে বেশি কাজে আসবে। আর প্রেজেন্টে মার্কস বলে, একটা এনিমি আমাদের উইজার্ড কিং এর বডি পজেস করে ফেলেছে, আর এটা আমরা সবাই জানি যে ওনার পাওয়ার অ্যাবসলিউট। এরই জন্য তিনি এই সময় আমাদের সব থেকে বেশি স্ট্রংগেস্ট আর সব থেকে পাওয়ারফুল এনিমি। এই সব কিছু জানার সত্ত্বেও এখানেরই কিছু ম্যাজিক নাইট এই কিংডমকে প্রোটেক্ট করার জন্য তার বিরুদ্ধে লড়াই করছে, নিজেদের জীবন বাজি রেখে। আর তাদের মধ্যে তো একজন আমাদের উইজার্ড কিংকে একবার হারিয়েও দিয়েছে। আমি জানি আপনারাও সেই পার্সন সম্পর্কে জানেন। তখনই আমরা সেখানে মিমোসাকে দেখতে পাই, সেও মার্কসের সাথেই ছিল। তখনই সেখানে মিমোসা অ্যানাউন্স করে, আমার নাম মিমোসা বার্মিলিয়ান, আর আমি রয়্যাল ফ্যামিলির একজন মেম্বার। আমিও সেই স্কোয়াডেরই একজন মেম্বার, যেই স্কোয়াডের মধ্যে ইয়োনো আছে, যার নাম গোল্ডেন টন। তখনই সেখানে মিমোসা তাদের সবাইকে ইয়োনো সম্পর্কে বলে যে ইয়োনোর কাছে অনেক বেশি মিলিটারি অ্যাচিভমেন্ট আছে, আর তার কাছেই ফোরলিপ গ্রিমোর আছে। সে শুরু থেকেই আমাদের সাথেই ছিল, আর এই সময় সে এই কিংডমকে প্রোটেক্ট করার জন্য ফাইট করছে, আর এরই সাথে নিজেকে আরো অনেক বেশি স্ট্রং করে তুলছে, যাতে করে সে একদিন উইজার্ড কিং হতে পারে। এইসব শুনে সেখানের মানুষরা বলে, ইয়েনো, আরে সে তো সেই পার্সন যে নাম্বার 1 রুকি ছিল। তখনই সেখানে মিমোসা আরো বলে, সে এই সময় সবগুলো ম্যাজিক নাইট ক্যাপ্টেনদেরকে নিয়ে বাকি সবাইকে লিড করছে। সে এখনো ফাইট করছে আর সবাইকে প্রোটেক্ট করছে, কিন্তু এরপরও অনেকগুলো পার্সন ইনজার্ড হয়ে গেছে, কিন্তু তারা আমার কাছে চলে এসেছে নিজেকে হিল করার জন্য। এখন পর্যন্ত কোনো একটা পার্সনও সিরিয়াসলি ইনজার্ড হয়নি। এই সময় ইয়োনোর ম্যাজিকের জন্য এই কিংডমের মানুষরা যতটুকু ম্যাজিক ইউজ করতে পারতো, তারা তার থেকেও বেশি ম্যাজিক ইউজ করতে পারছে। তাই প্লিজ এই ম্যাজিক পাওয়ার ইউজ করে তোমরা এখান থেকে যত দ্রুত সম্ভব পালিয়ে যাও। আর এখন তোমাদের অন্যদেরকেও বাঁচাতে হবে। আর এটা জেনে রাখো, জীবিত থাকার পাওয়ারই সব থেকে বড় পাওয়ার। তাই প্লিজ তোমরা এখানে হার মেনো না। আর এরই সাথে সে আস্থার কথা ভাবতে ভাবতেই মনে মনে বলে, ইজেন্ট দ্যাট রাইট আস্থা? তখন সে সেখানের সিটিজেন্সদেরকে বলে, তাই প্লিজ হার মেনো না। আর তার সবগুলো কথাই সেখানের সবগুলো সিটিজেন্স শুনছিল। তখনই সিন শিফট হয় আর আমরা স্যাকিকে দেখতে পাই। সে বলছে, আমি এই এনিমিদেরকে হোল্ড করে রাখছি, ততক্ষণে তোমরা এখান থেকে পালিয়ে যাও। আর এভাবেই সে সেখানের সিটিজেন্সদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছিল। তখনই স্যাকে সেখানে তার সিক্রেট স্যাকে ম্যাগনাম ক্যানন বল ইউজ করে, কিন্তু সেখানের এক এঞ্জেল তার উপর অ্যাটাক করে তার স্পেলকে খুব সহজেই ব্রেক করে ফেলে। আর এরই সাথে সেখানে স্যাকে অনেক বেশি ইনজার্ড হয়ে যায়। আর এরই সাথে সে সেখানে ভাবছিল, আমি জানি স্ট্রং হওয়া অনেক বেশি কঠিন, কিন্তু এরপরও আমি স্ট্রং হওয়ার চেষ্টা করেছিলাম, জাস্ট লাইক আস্থা। তখনই তার সেখানে আস্থার সেই ফাইটের কথা মনে পড়ে, যেখানে আস্থা লুসিফারের বিরুদ্ধে লড়াই করছিল, আর সে সেই সময় অনেক বেশি ইনজার্ড ছিল। এত বেশি ইনজার্ড হওয়ার সত্ত্বেও সে সেখানে উঠে দাঁড়িয়েছিল আর বলেছিল, এখনো কিছুই শেষ হয়নি, আমি এখনো লড়াই করতে পারবো। তখনই সিন শিফট হয় আর আমরা লুসিয়াস আর ইয়োনোকে দেখতে পাই। সেখানে লুসিয়াস বলে, এটা তো একেবারে ফালতু একটা বিষয়, কারণ এখানে তোমরা যতই চেষ্টা করো না কেন, যতই স্ট্রাগল করো না কেন, কিন্তু রেজাল্ট কখনোই চেঞ্জ হবে না, সেটা সবসময় একই থাকবে। তখনই আবার সিন শিফট হয় আর আমরা আস্থাকে দেখতে পাই। সে সেখানে রিওকে জিজ্ঞেস করে, বাকিরা এই সময় কোথায় আছে। এটা শুনেই রিও সেখানে তার টেনগেন্সু ইউজ করে আর বলে, তোমার সবগুলো ফ্রেন্ড এই সময় প্রিপেয়ার হচ্ছে। কিন্তু এর পরের মুহূর্তেই সে কিছু দেখে অনেক বেশি শক হয়ে যায়। তখনই আবার সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ব্ল্যাক বুলসের মেম্বাররা সেই পোর্টাল প্রায় ওপেন করে ফেলেছিল। তখনই সেখানে অনেক বড় একটা ম্যাজিক ব্লাস্ট হয়, আর এই ম্যাজিক ব্লাস্ট যেই পার্সন করেছে সে আর কেউ না, সে প্যালাডিন অফ দামনাটিও। সে এখানে তাদেরকে শেষ করার জন্য এসেছে। তখনই সে বলে, আমি এখানে তোমাদের ডেভিলদের উপর জাজমেন্ট পাস করার জন্য এসেছি। তখনই আবার সিন শিফট হয়, যেখানে লুসিয়াস বলে, এটা তোমাদের ব্যাড লাক, কারণ তোমরা আস্থার সাথে অনেক বেশি অ্যাটাচ হয়ে গেছো। যদিও সে এই সময় কোথাও না কোথাও জীবিত আছে, এরপরও সে এখানে আসতে পারবে না। আমি এই সব কিছুর প্ল্যান অনেক আগেই করে রেখেছি। তখনই আবার সিন শিফট হয়, যেখানে আমরা উইচেস ফরেস্টের মধ্যে অনেকগুলো এঞ্জেলকে দেখতে পাই। তখনই সেখানে অনেকগুলো উইচেস একসাথে দামনাটিওর উপর অ্যাটাক করে দেয় আর বলে, আমরা এখানে তোমাদেরকে ফেথ অফ ডোরের উপর কোনো ইন্টারফেয়ার করতে দেব না। এটা বলি তারা চারপাশ থেকে দামনাটিওর উপর অ্যাটাক করে দেয়।
কিন্তু আমরা দেখতে পারি এই জিনিসটা দেখে দামনাটিও সেখানে তার স্কেল ম্যাজিক স্কেল ডমিনেট ইউজ করে, আর এই স্পেল কাস্ট করার সাথে সাথেই সেখানে সবার ম্যাজিক ইরেজ হয়ে যায়। তখন সেখানে দামনাটিও বলে, এখন যেহেতু আমি একটা প্যালাডিনে বদলে গেছি, তাই এখন আমার সামনে যেই ম্যাজিক ইউজ হবে সেটা শুধু আমাদের ফায়দার জন্য ইউজ হবে। এটা বলার সাথে সাথেই আমরা দেখতে পারি সেখানের সবগুলো উইচেসের ম্যাজিক ইরেজ হয়ে যায় আর তারা নিচে পড়ে যায়। তখনই দামনাটিওর নজর পড়ে সেই ফরেস্টের ওপর, যে ফরেস্টের ভেতর এই সময় তারা সবাই আছে আর যাদেরকে এখানে আমার শেষ করতে হবে। আর এটাই সেই ফিউচার যেখানে কোনো ডেভিল কখনো কাউকে ধমকি দিতে পারবে না। আর লুসিয়াস আমার পারফেক্ট অর্ডারলি ওয়ার্ল্ড ক্রিয়েট করার জন্য আমাদেরকে এই জিনিসটা মেক শিওর করতে হবে। এটা বলেই তারা সেই 5 এঞ্জেল একত্রে সেই বড় ট্রির উপর অ্যাটাক করে দেয়। তখনই সিন শিফট হয় আর আমরা ক্যাপ্টেন ইয়ামি আর মর্গানকে দেখতে পাই। সেখানে মর্গান বলে, মাস্টার লুসিয়াস পিসফুল ওয়ার্ল্ডের জন্য একটা ফিউচার দেখেছে, কিন্তু এই সময় কিছু ইনস্টেবিলিটি উইচেস ফরেস্টের মধ্যে আছে। আর এরই সাথে সে সেখানে ক্যাপ্টেন ইয়ামিকে বলে, তাহলে ইয়ামি তুমিও আমাদের সাথেই রিবার্থ হয়ে যাও, এরপর আমরা একসাথে মিলেই এই কান্ট্রিকে প্রোটেক্ট করব যেরকমটা আমরা পাস্টে করতাম। কিন্তু সেই সময় আমাদের ক্যাপ্টেন লুসিয়াস ছিল না। এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, আমাকে এর জন্য ক্ষমা করে দিও মর্গান, কারণ আমরা আবার একত্রে একটা গ্রুপ ফর্ম করতে পারবো না, কারণ এই সময় আমার নিজেরই একটা স্কোয়াড আছে। তুমি তো আমাকে বলেছিলে আমি ক্যারেক্টারকে খুব ভালোভাবেই জাজ করতে পারি, আর সেই সময় আমি এই জিনিসটা বুঝতে পারতাম না, কিন্তু এখন আমি এই জিনিসটা বুঝতে পারি। তখনই সিন উইচেস ফরেস্টে শিফট হয়, যেখানে সেই এঞ্জেলগুলো সেই বড় ট্রির উপর অ্যাটাক করে দিয়েছে, কিন্তু সেই অ্যাটাক জোরা তার স্পেলের সাহায্যে রিফ্লেক্ট করে দেয় ডবল পাওয়ারের সাথে। আর এরই সাথে সেই ফরেস্টের ভেতর থেকে ভেনেসা আর ফিনাল বাদে বাকি সবাই বের হয়ে আসে। আর এখানে তাদের এন্ট্রি অনেক বেশি অ্যামেজিং ছিল। সেখানে তাদেরকে দেখে দামনাটিও বলে, তোমরা সবাই ইডিয়েট, তোমরা আবার একটা ডেভিলের জন্য আমার রাস্তায় চলে এসেছো। তখনই আমরা কিছুক্ষণ আগের সিন দেখতে পাই, যেখানে উইচেস কুইন তাদেরকে দেখাচ্ছে যে ক্লোয়ার কিংডমে এই সময় কি কি হচ্ছে, আর যদি তোমরা এই জিনিসটাকে দ্রুত বন্ধ না করতে পারো তাহলে এই পুরো ওয়ার্ল্ড ডিস্ট্রয় হয়ে যাবে। এইসব শুনে ন্যাচ বলে, প্রবাবলি লুসিয়াস আজ থেকে তার থেকে দূরে সরানোর জন্য অনেক কিছুই করেছে, নিশ্চয়ই সেই তার কোনো উইকনেস হবে। আর প্রেজেন্টে তারা ডোর অফ ফেথকে ওপেন করছে, আর যদি তাদের মধ্যে কোনো ইন্টারফারেন্স হয় তাহলে এই রিচুয়াল বন্ধ হয়ে যাবে। এরই জন্য ব্ল্যাক বুলসের সবগুলো মেম্বার তাদেরকে বাধা দেওয়ার জন্য সেখান থেকে বের হয়ে গেছে। এই সময় তাদের অপোনেন্ট অনেক বেশি স্ট্রং। আপনারা এটা ধরে নিতে পারেন যে এক একটা প্যালাডিন সুপ্রিম ডেভিলদের থেকেও বেশি স্ট্রং, কিন্তু এখানে ব্ল্যাক বুলসের মেম্বারদের যে করেই হোক তাদেরকে বাধা দিতেই হবে, যদিও এই কাজে তাদের এখানে মৃত্যুও হতে পারে, এরপরও তাদেরকে এটা করতেই হবে। তখনই আমরা সেখানে অ্যাঞ্জেলস আর ব্ল্যাক বুলসের ক্ল্যাশ দেখতে পাই। তখনই সেখানে দামনাটিও স্কিল ডমিনেশন ইউজ করে, আর সামনে থেকে গর্ডন আর হেনরি সেখানে তাদের পাওয়ার কম্বাইন করে ম্যাজিক অ্যাবজর্পশন ইউজ করে। তারা এখানে দামনাটিওর এই স্পেলকে কাউন্টার করতে পারতো, কিন্তু আমরা দেখতে পারি সেখানে দামনাটিও তার শর্ট সুইং করে, আর এরই সাথে ব্ল্যাক বুলসের বেস 4 টুকরোতে কেটে যায়। আর এই অ্যাটাকে গর্ডন আর হেনরি অনেক বেশি ইনজার্ড হয়ে যায়। তখনই সেখানে দামনাটিও বলে, একটা স্কেল কোনো শর্ট ছাড়া পুরোপুরি পাওয়ারলেস, আর অপরদিকে একটা শর্ট কোনো স্কেল ছাড়া অনেক বেশি ভায়োলেন্ট, কিন্তু আমরা যদি শর্ট আর স্কেলকে এক করে দেই তাহলে এটা হয়ে যায় জাস্টিস। তার এইসব কথা শুনে ন্যাচ দামনাটিওর উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে সেই অ্যাঞ্জেলরাও তাদের উপর অ্যাটাক করে দেয়। তখনই সেখানে চার্মি, জোরা, ন্যারো আর গ্রে সেই অ্যাঞ্জেলদের অ্যাটাক ব্লক করার জন্য চলে আসে। তখনই সেখানে মেঘমা আর লাকো সেই এঞ্জেলদের উপর অ্যাটাক করে দেয়, আর তারা সেখানের দুটো এঞ্জেলকে হারিয়েও দেয়। কিন্তু তখনই আরো দুটো এঞ্জেল তাদের উপর অ্যাটাক করে দেয়, যার জন্য তারা অনেক বেশি ইনজার্ড হয়ে যায়। তখনই সেখানে জোরা আর নাচ দামনাটিওর উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে দামনাটিও তাদের উপর তার শর্ট সুইং করে, কিন্তু তারা কোনোভাবে সেই অ্যাটাকটা ডজ করে ফেলে। আর এরই সাথে ব্ল্যাক বুলসের সবগুলো মেম্বার একত্রেই তার উপর অ্যাটাক করার জন্য চলে আসে। তখন সেখানে দামনাটিও ভাবছিল তারা এখানে কি করতে যাচ্ছে। তারা কি এটা ভেবেছে যে এরকম সুইসাইডাল অ্যাটাক করলে তারা এখানে বেঁচে যাবে? তখনই সেখানে দামনাটিও বুঝতে পারে যে এখানে গ্রে সবাইকে রিস্টোর করছিল আর হিল করছিল, আর ঘোষ এখানে গ্রেকে মাল্টিপ্লাই করছিল আর তাকে এদের সাহায্য করছিল। এই সব কিছুই যখন দামনাটিও বুঝতে পারে
তখনই সে সেখান থেকে টেলিপোর্ট হয়ে চার্মির একটা ভেড়ার সামনে চলে আসে আর বলে, তাহলে তুমি এই সবকিছুর পেছনে। তখনই আমরা দেখতে পারি সেখানে গ্রে নিজেকে একটা ভেড়ার রূপে ট্রান্সফর্ম করে রেখেছিল। তখনই দামনাটিও গ্রের উপর তার স্বরের সাহায্যে অ্যাটাক করে দেয়। এটা দেখেই ঘোষ গ্রেকে প্রোটেক্ট করার জন্য তার সামনে চলে আসে, কিন্তু আমরা দেখতে পারি তার এই অ্যাটাকে ঘোষ আর গ্রে তারা দুজনই অনেক বেশি ইনজার্ড হয়ে যায়। তখনই আমরা ভেতরের সিন দেখতে পাই যেখানে তারা সেই পোর্টাল প্রায় খুলে ফেলেছে আর একটু সময় বেঁচে আছে, কিন্তু বাইরে সবকিছুই শেষ হয়ে গেছে। দামনাটিও সেখানে ব্ল্যাক বুলসের সবগুলো মেম্বারকেই হারিয়ে দিয়েছে। তখনই সিন শিফট হয় আর আমরা আস্থাকে দেখতে পাই। সে সেখানে রিওকে এত বেশি টেনশনে দেখে অনেক বেশি ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, প্লিজ আমাকে বলো সেখানে কি হয়েছে, তারা কি সবাই ঠিক আছে? তখনই সিন ব্ল্যাক বুলসে শিফট হয় আর আমরা দেখতে পারি সেখানে ন্যারো ব্ল্যাক বুলসের সবগুলো মেম্বারের পেন সিল করে দিয়েছে। সেখানে তারা সবাই অনেক বেশি ইনজার্ড ছিল। এরপরও তারা সেখানে উঠে দাঁড়াতে শুরু করে আর বলে, নট ইয়েট, এখনো কোনো কিছুই শেষ হয়নি। তখন সেখানে ন্যারো ভাবছিল, আমি তাদের সবার পেন সিল করে দিয়েছি, কিন্তু যদি আমি এখানে হেরে যাই তাহলে তাদের উপর থেকে সেই সিলিং সরে যাবে আর তারা পুনরায় তাদের পেন ফিল করতে পারবে। তখনই আমরা দেখতে পারি এই সব কিছু হওয়ার সত্ত্বেও সেখানে গ্রে ঘোষকে হিল করার চেষ্টা করছিল। এই সব কিছু দেখে চার্মি সেখানে অনেক বেশি রেগে যায় আর এরই সাথে সে সেখানে পাওয়ার আপ হয়ে বলে, তুমি এখানে কি করার কথা ভাবছো, তুমি এখানে কি করতে যাচ্ছ? এর পরের মোমেন্টেই আমরা দেখতে পারি সেখানে চার্মির ভেড়া অনেক বড় একটা খেকশিয়ালে পরিণত হয়ে যায়। তখনই সেখানের সবাই চার্মির সাথে মিলে সেই এঞ্জেলদের উপর অ্যাটাক করে দেয়। তখনই সেখানে মেঘমা বলে, তোমরা গর্ডন আর হেনরি থেকে দূরে সরে যাও। আর এই সব কিছু দেখে সেখানের সবগুলো এঞ্জেল চার্মির উপর অ্যাটাক করে দেয়। কিন্তু আমি জানি আপনারাও এটা জানেন যে চার্মির এই ফক্স যে কোনো ম্যাজিক্যাল অ্যাটাককেই খেয়ে ফেলে, আর সে এখানে ঠিক এমনটাই করে। সে এখানে সেই সবগুলো এঞ্জেলের অ্যাটাক খেয়ে ফেলে আর এরই সাথে চার্মি অনেক বেশি পাওয়ার আপ হয়ে যায়। তখন সে সেখান থেকে আর কোনো দেরি না করে দামনাটিয়ার উপর অ্যাটাক করার জন্য চলে আসে। তখনই সেখানে ন্যাচ তার শ্যাডোর সাহায্যে আরো দুটো বুলফ ক্রিয়েট করে চার্মির সাহায্য করার জন্য তার সাথেই পাঠিয়ে দেয়। আর পেছন থেকে বাকি ব্ল্যাক বুলসের সবগুলো মেম্বারও তার উপর অ্যাটাক করার জন্য চলে আসে, কিন্তু এই সব কিছুই কোনো কাজেই আসে না। তখনই সেখানে দামনাটিও বলে, তোমাদের এই অ্যাকশন এখানে তোমাদের কোনো সাহায্যই করতে পারবে না। এটা বলেই সে চার্মির উপর অ্যাটাক করে দেয় আর সেই অ্যাটাকে চার্মি অনেক বেশি ইনজার্ড হয়ে নিচে পড়তে শুরু করে। এটা দেখে জোরা দামনাটিওর উপর অ্যাটাক করার জন্য চলে আসে। তখনই সেখানে দামনাটিও বলে, মাস্টার লুসিয়াস আমাদেরকে কিছু এক্সট্রা আর অ্যাডিশনাল গিফট দিয়েছে। তখনই আমরা জানতে পারি দামনাটিওর কাছে এখানে এত বেশি ম্যাজিক্যাল পাওয়ার এই জন্য আছে কারণ লুসিয়াস দামনাটিওর ভেতরে সুপ্রিম ডেভিল বেলজিবাবকে পিউরিফাই করে তার ভেতর ট্রান্সপ্লান্ট করে দিয়েছে। এরই জন্য সে এখানে অ্যাটমসফিয়ার ম্যাজিকও ইউজ করতে পারছে। তখনই সেখানে দামনাটিও বলে, এখন তোমরা এই ইনভিনজিবল পাওয়ারের জাজমেন্টকে ফেস করবে। এটা বলেই সে সেখানে জোরার উপরও অ্যাটমসফিয়ার ম্যাজিক ইউজ করে আর আমরা তার নিচেই ন্যাচকে দেখতে পাই সে শুরুতেই অনেক বেশি ইনজার্ড হয়ে গেছে। তখনই সেখানে গর্ডন আর হেনরি ব্ল্যাক বুলসের বেস নিয়েই দামনাটিওর উপর অ্যাটাক করার জন্য চলে আসে। এর মধ্যেই সিন শিফট হয় আর আমরা ন্যারোর থট দেখতে পাই যেখানে সে ভাবছিল 500 বছর আগেই ফরবিডেন স্পেল ইউজ করার কারণে আমি আমার হিউম্যানিটি হারিয়ে ফেলেছিলাম। এরপর আমি আমার মিশন কমপ্লিট করার জন্য 500 বছর একাই ছিলাম। এটা কোনো অল্প সময় না, কিন্তু যদি আমি সেই সময় হিউম্যান রূপে থাকতাম তাহলে আমি অনেক আগেই নিজেকে ডিস্ট্রয় করে ফেলতাম। কিন্তু আমি এখন যদি এখানে মরেও যাই এরপরও আমার কোনো রিগ্রেট থাকবে না, কারণ আমার মিশন আগেই কমপ্লিট হয়ে গেছে। তখনই তার সেই মোমেন্টের কথা মনে পড়ে যেই সময় ফার্স্ট উইজার্ড কিং তার স্টোন ফেসে জেগে উঠেছিল। তখন তিনি ন্যারোকে ধন্যবাদ জানিয়েছিল কারণ সে 500 বছর পর্যন্ত এই সব কিছু সহ্য করেছে আর এটা অনেক লম্বা একটা সময়। এরপরও সে হার মানেনি। এরই জন্য ফার্স্ট উইজার্ড কিং চেয়েছিল ন্যারো যাতে তার এই এরার ফ্রেন্ডদের সাথেই খুশি থাকে। তখনই আমরা দেখতে পারি দামনাটিও তার স্বরের সাহায্যে লাকের বডিতে স্টেপ করে দিয়েছে আর এই জিনিসটা দেখে মেঘমা অনেক বেশি রেগে তার উপর তার ফায়ার বল অ্যাটাক করে দেয়, কিন্তু দামনাটিও সেই অ্যাটাকটা খুব সহজেই ব্লক করে ফেলে আর এরই সাথে সে তার উপরই অ্যাটাক করে দেয়। তখনই দামনাটিও দেখতে পায় তার দিকেই ব্ল্যাক বুলসের বেস আসছে। এটা দেখে সে শুধু তার এক অ্যাটাকের সাথেই ব্ল্যাক বুলসের বেস ডিস্ট্রয় করে ফেলে।
এই সব কিছু দেখে সেখানে ন্যারো ভাবছিল, প্লিজ প্লিজ তুমি এখানেই থামো, তারা আমার ফ্রেন্ড, তারা আমাকে সেভ করেছিল, তারা এখন মরতে চলেছে। তখনই দামনাটিও সেই গাছ ভেঙে ভেতরে চলে আসে, আর এরই সাথে সে সেখানে ভেনেসার উপর তার অ্যাটমসফিয়ার ম্যাজিক ইউজ করে, যার জন্য ভেনেসা অনেক বেশি ইনজার্ড হয়ে নিচে পড়ে যায়। এইসব দেখে সেখানে ন্যারো কিছুই বুঝতে পারছিল না, আর এরই সাথে সে সেখানে বলে, এই সব কিছুর জন্য দায়ী শুধু তুমি আস্থা, কারণ তোমার জন্যই আজ আমি এখানে বেঁচে আছি, আর তুমি সেই পার্সন যার জন্য আজ আমার এতগুলো ফ্রেন্ড হয়েছে, আর আমার ভেতরও একটা হিউম্যান হার্ট চলে এসেছে। এরই জন্য তোমাকে এখনই এখানে ফিরে আসতে হবে আস্থা। আর সেখানে ন্যারো আস্থার নাম অনেক জোরে নিয়েছিল। এটা শুনে দামনাটিও বলে, এখন সময় চলে এসেছে তোমাদেরকে শেষ করার। কিন্তু তখনই আমরা সেখানে আমাদের হিরোর আইকনিক এন্ট্রি দেখতে পাই। সে ন্যারোর মাথায় হাত দিয়ে বলে, থ্যাংক ইউ এভরিওয়ান। আর এরই সাথে সে দামনাটিওর দিকে এগোতে শুরু করে। আর এই মোমেন্টে ন্যারো আস্থার ভেতর ফার্স্ট উইজার্ড কিং এর ঝলক দেখতে পায়। আর আস্থার এই এন্ট্রির সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এই এপিসোডে আপনাদের জন্য একটা লাইক টার্গেট আছে। লাস্ট টাইম তো আপনারা সময়ের আগেই ফুলফিল করে ফেলেছিলেন, তাই আমি এবার একটু বাড়িয়ে দিচ্ছি 150। এতটুকুই। এই এপিসোডের শুরুতে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে রিও আস্থাকে বলছে ব্ল্যাক বুলস খুব দ্রুতই এখানে আসতে চলেছে, তারা প্রায় তাদের পোর্টাল ওপেন করে ফেলেছে। এইসব শুনে মুশোগা বলে, ফাইনালি আজ তুমি এখান থেকে তোমার কান্ট্রিতে ফিরে যাবে আস্থা। তখন আস্থা তাদের সবাইকে ধন্যবাদ জানায়, কারণ তারা এখানে তাকে স্ট্রং হতে অনেক বেশি সাহায্য করেছে। তখনই হঠাৎ করে আস্থার পেছনে একটা পোর্টাল ওপেন হয়, আর সেই পোর্টাল থেকে একটা সুতো বের হয়ে আস্থার শরীরে এসে লাগে। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই সেই পোর্টাল থেকে ফিনরাল বের হয়ে এসেছে। আর এরই সাথে সে বলে, তুমি আমাদের থেকে এত দূরে কি করছো আস্থা? আমি এখানে তোমাকে পিক আপ করার জন্য এসেছি। আর সেখানে ফিনরালকে দেখে আস্থা অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই সেখানে রিও বলে, ফিনরাল তুমি কি এখান থেকে আরো একজন পার্সনকে নিয়ে যেতে পারবে? এটা শুনে ফিনরাল বলে, হ্যাঁ আমি নিয়ে যেতে পারবো। তখন রিও বলে, তাহলে ঠিক আছে তুমি তাকে নিয়ে যাও। এই মেয়ে আমাদের কিংডমের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট আর অনেক বেশি স্কিলড একজন পার্সন। এইসব শুনে ইচিকা বলে, আপনি এখানে কি বলছেন রিও সামা? আমি এভাবেই আপনার সাইড ছেড়ে কোথাও যাব না। তখন রিও বলে, যদি তোমরা লুসিয়াসকে হারাতে না পারো তাহলে এই ওয়ার্ল্ড এমনিতেই ডিস্ট্রয় হয়ে যাবে। আর সেখানে মুশোগাও ঠিক একই কথা বলে, আর বলে, এমনিতেও আস্থা তোমার সাথেই সব থেকে ভালো কাজ করতে পারে, আর ল্যান্ড অফ দ্য সান আর রিওর প্রোটেকশনের জন্য তো আমি এখানে আছি, তাই তুমি কোনো টেনশন ছাড়াই এখান থেকে যেতে পারো। তখনই রিও বলে, ইচিকা তুমি তোমার বড় ভাই ইয়ামির সাথে দেখা করে আসো, আর এটা মনে রেখো তোমাকে সেখান থেকে জীবিত ফিরে আসতে হবে। আর তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন রিও বলে, আস্থা এই ওয়ার্ল্ডের ফিউচার তোমার হাতে, তাই যাও আর লুসিয়াসকে হারিয়ে দাও। আর সেখান থেকে যেতে যেতে আস্থা বলে, আই গট ইট। আর এরই সাথে তারা ফিনরালের হাত ধরে সেখান থেকে উইচেস ফরেস্টে বের হয়ে আসে। তখনই সিন প্রেজেন্টে চলে আসে, আর সেখানে পৌঁছানোর পর আস্থা দেখতে পায় ব্ল্যাক বুলসের মেম্বারদের অবস্থা দামনাটিও অনেক বেশি খারাপ করে ফেলেছে। আর সেখানে আস্থাকে দেখে দামনাটিও বলে, তাহলে ফাইনালি তুমি এখানে চলেই এসেছো, কিন্তু সবাই আগেই হেরে গেছে আর তুমি অনেক বেশি লেট হয়ে গেছো। তখনই সেখানে আস্থা তার ডিমান্ড ডিস্ট্রয়ার শট বের করে, আর এরই সাথে দামনাটিও সেখানে যেই অ্যাটমসফিয়ার ম্যাজিক ইউজ করেছিল সেই ম্যাজিককে সেখানেই কেটে ফেলে, আর বলে, আমার মনে হয় আমি তাকে হারিয়ে এখানের সবাইকেই বাঁচাতে পারবো। তাই ফিনরাল তুমি বাকিদের হেলথের উপর ফোকাস করো আর তাকে আমার উপর ছেড়ে দাও, আমি তাকে হ্যান্ডেল করে নেব, আর এরপর থেকে আমি কখনোই হারবো না। এইসব বলে সে সেখান থেকে দামনাটিওর দিকে এগোতে শুরু করে। তখন সেখানে দামনাটিও তাকে দেখে ভাবছিল, এই ছেলে কোনো ম্যাজিক ছাড়াই জন্ম নিয়েছিল, এরই জন্য তার উপর আমার স্কেল ম্যাজিক কাজ করবে না, কিন্তু লুসিয়াস আমার গিফট, অ্যাটমসফিয়ার ম্যাজিকের সাহায্যে আমি তাকে জাজ করতে পারবো যেরকমটা আমি করতে চাই। এইসব ভেবেই দামনাটিও আস্থার উপর তার অ্যাটমসফিয়ার ম্যাজিক ইউজ করে, কিন্তু সেখানে আস্থা খুব সহজেই সেই অ্যাটাককে কেটে ফেলে। সে সেখানে ডিমন ডিস্ট্রয়ার শটের সাহায্যে তার চারপাশে অ্যান্টি ম্যাজিক ফ্লো করাচ্ছিল, এরই জন্য তার উপর এই ম্যাজিকের কোনো ইফেক্টই পড়ে না। এই জিনিসটা দেখে দামনাটিও অনেক বেশি শক হয়ে ভাবছিল, তার কাছে যাওয়ার সাথে সাথেই আমার ম্যাজিক কেটে গেছে। আর এই জিনিসটা দেখে ফিনরাল ভাবছিল, আস্থা তো এখন তার অ্যান্টি ম্যাজিককে আরো ভালোভাবে ম্যানিপুলেট করতে পারে। তখন সেখানে আস্থা অনেক বেশি রেগে দামনাটিওকে বলে, হতে পারে তোমার ম্যাজিক এখানে অনেক বেশি সুপিরিয়ার,
কিন্তু আমার মনে হচ্ছে এখানে তোমার ম্যাজিক আমার প্রতি একটুও কমফোর্টেবল না। এইসব দেখে সেখানে দামনাটিও ভাবছিল আমি একজন প্যালাডিন, তাই আমি এখানে তার সামনে হারতে পারবো না। আমার কাছেও এখানে একটা শিল্ড আছে, আমি এখানে তার স্ট্রেন্থিং অ্যাটাক খুব সহজেই ব্লক করতে পারবো। এখানে তার সামনে আমার হারার কোনো প্রশ্নই আসে না। এইসব ভেবেই সে আস্থার উপর অ্যাটাক করার জন্য এগোতে এগোতে বলে, লুসিয়াস, আমার পিসফুল ওয়ার্ল্ড ক্রিয়েটের মধ্যে তুমি একটা দাগ হয়ে দাঁড়িয়েছো, তাই এখন তুমি এই জাস্টিসকে ফেস করো আর হেরে যাও। এইসব শুনে সেখানে আস্থা অনেক বেশি রেগে বলে, আমাকে এটা বলো যে জাজমেন্ট আর ট্রু পিসের মানে কি, আর তোমরা এই সব কিছুর নামে কি সব করে বেড়াচ্ছ। এইসব বলতে বলতেই আস্থা সেখানে তার জেটেন ইউজ করে, আর চোখের পলকেই সে দামনাটিওর বডিতে একটা স্ল্যাশ মেরে তার পেছনে চলে আসে। আর এরই সাথে আমরা দেখতে পাই আস্থার এই এক অ্যাটাকেই দামনাটিও হেরে গেছে। তখন সেখান থেকে পড়তে পড়তেই দামনাটিও ভাবছিল এটা ভাবাটাই অনেক বেশি আনবিলিভেবল। আর এরই সাথে তার সেই সব কথা মনে পড়ে যখন সে আস্থাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করেছিল। তখন সে সেখান থেকে পড়তে পড়তে বলে, সত্যি তুমি আমাকে এখানে সেভ করেছো। এতটুকু বলতে বলতেই দামনাটিও নিচে পড়ে যায়। আর সেখান থেকে যেতে যেতে আস্থা বলে, তুমি এখন এখানে একটু রিল্যাক্স করো, আর আমি তোমাকে প্রমিস করছি ফিরে এসে আমি তোমাকে জাগাবো। তখনই আমরা সেখানে উইচ কুইনকে দেখতে পাই। সেও অনেক বেশি ইনজার্ড ছিল, কিন্তু এরপরও সে সেখানে উঠে সেখানে যারা অনেক বেশি ইনজার্ড হয়ে গিয়েছিল তাদের সবাইকে হিল করে দেয়। আর এখানের এত বড় একটা ইনসিডেন্টের পরও ব্ল্যাক বুলসের সবগুলো মেম্বার এখনো বেঁচে আছে। এই সব কিছু শুধু একটা পার্সনের জন্যই সম্ভব হয়েছে, আর সেই পার্সন হলো ন্যারো। তখনই আমরা দেখতে পারি এই সময় ন্যারো সেখানে অনেক বেশি খুশি, কারণ এখানে তার একটা ফ্রেন্ডও মরেনি, সবাই বেঁচে আছে। তখনই আমরা সেখানে উইচ কুইনকে দেখতে পাই। সে এখানে পুরোপুরি বুড়ি হয়ে গেছে। সে বলে, আমি এখানে আমার সব পাওয়ার ইউজ করে ফেলেছি, তাই ভেনেসা আমি চাই তুমি এখন উইচেস ফরেস্টের নেক্সট কুইন হয়ে যাও। তখনই পেছন থেকে ক্যাপ্টেন ডরথি বলে, আমার জন্য কিছু ছেড়ে দাও, কারণ আমি অনেক বড় হয়ে গেছি। আর এরই সাথে সে ভেনেসাকে বলে, তোমার বড় বোন অলরেডি তার লাইফ অনেক মজাতে কাটিয়ে ফেলেছে, তাই এই দায়িত্বটা তুমি আমার উপরই ছাড়তে পারো। নিশ্চয়ই আপনার তো এতে কোনো সমস্যা নেই, তাই না? ফর্মাল উইচ কুইন, এখন তো আমাদের এনিমি অনেক বেশি স্ট্রং, তাই এখন আমাদেরকে তাদের মোকাবেলা করার জন্য অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হবে। তখনই সেখানে উইচ কুইন বলে, যতক্ষণ পর্যন্ত এখানে ব্ল্যাক বুলসের মেম্বাররা রিকভার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে তোমার কাছে নিশ্চয়ই কোনো একটা ট্রিক্স আছে, তাই না? এটা শুনে আস্থা সেখানে অনেক বেশি খুশি হয়ে উইচেস কুইনকে এইসব কিছুর জন্য ধন্যবাদ জানায়। আর এরই সাথে সে তার গ্রিমোরের ভেতর থেকে ডিমন ডিস্ট্রয়ার শট বের করতে শুরু করে। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে রিও বলছে, আমি এটা গেস করছি যে তুমি তোমার এন্টি ম্যাজিককে যে কোনো অবজেক্টের মধ্যেই ফ্রিলি ইউজ করতে পারো, তাই না? নিশ্চয়ই তুমি এই জিনিসটা আগেও একবার এক্সপিরিয়েন্স করে রেখেছো। তখনই আস্থার মনে পড়ে, হ্যাঁ, যখন ক্যাপ্টেন ইয়ামি ওনার শট আমাকে দিয়ে দিয়েছিল তখন আমি সেই শটের সাহায্যে ফ্রিলি অ্যান্টি ম্যাজিক ইউজ করতে পারছিলাম। তখন রিও বলে, যদি তুমি তোমার অ্যান্টি ম্যাজিককে কোনো একটা অবজেক্টের মধ্যে ম্যানিপুলেট করতে পারো তাহলে নিশ্চয়ই তুমি তোমার অ্যান্টি ম্যাজিককে অন্য একটা হিউম্যানের বডিতেও ম্যানিপুলেট করতে পারবে, যেমনটা তুমি সেই ডানজনের মধ্যে নোবেলের ম্যাজিক বড় করেছিলে তোমার ডিমন ডিস্ট্রয়ার শটের সাহায্যে। আর তুমি এখন যেহেতু জেটেন ভালো করেই শিখে ফেলেছো, তাই তুমি এখন এটা আরো অনেক ভালোভাবেই করতে পারবে। তাই এখন এটা একটা চান্স আছে যে তুমি তোমার অ্যান্টি ম্যাজিক অন্যের সাথেও শেয়ার করতে পারবে। যেহেতু অ্যান্টি ম্যাজিক আননোন একটা ম্যাজিক, তাই একবার হলেও তো এটা ট্রাই করে দেখা দরকার। তখনই সিন প্রেজেন্টে চলে আসে, যেখানে আস্থা তার ডিমন ডুয়েলার শটের সাহায্যে তার সবগুলো ফ্রেন্ডের সাথে সে নিজের অ্যান্টি ম্যাজিক শেয়ার করে। আর এরই মধ্যে আস্থার সেখানে রিওর কথা মনে পড়ে, যেখানে রিও বলেছিল, তুমি এখানে যাদের সাথে তোমার অ্যান্টি ম্যাজিক শেয়ার করবে তাদের সাথে তোমার কানেকশন আর তাদের সাথে কাটানোর সময়টাও এই জিনিসটার উপর ম্যাটার করে। এইসব শুনে আস্থা মনে মনে বলে, আমি আমার সবগুলো ফ্রেন্ডের সাথেই আমার অ্যান্টি ম্যাজিক শেয়ার করতে পারবো। আর প্রেজেন্টে আস্থা ঠিক এমনটাই করেছে। সে এখানে তার সবগুলো ফ্রেন্ডের সাথেই তার অ্যান্টি ম্যাজিক শেয়ার করেছে। তখনই সেখানে মেঘমা বলে, সত্য বলতে কি আস্থা, তুমি কি এটা জানো তুমি অনেক বড় একটা ট্রাভেল। তখনই আমরা সেখানে ব্ল্যাক বুলসের সবগুলো মেম্বারকে দেখতে পাই, আর এরই সাথে তাদের বডি থেকে এই সময় অ্যান্টি ম্যাজিক ফ্লো হচ্ছিল। তারা এখন এখানে তাদের নিজেদের ম্যাজিকের সাথেই অ্যান্টি ম্যাজিক ইউজ করতে পারবে। আর সত্য বলতে কি এই সময় তাদেরকে অনেক বেশি অ্যামেজিং আর অনেক বেশি কুল লাগছিল।
তখন তারা সবাই একসাথে বলে, আমরা ব্ল্যাক বুলস সব থেকে বেশি স্ট্রংগেস্ট। তখনই সেখানে আস্থা বলে, তাহলে চলো আমরা এই ওয়ার্ল্ডকে বাঁচানোর জন্য যাই। তখনই সিন শিফট হয় আর আমরা ক্যাপ্টেন ইয়ামি আর মর্গানের ফাইট দেখতে পাই। আর সেখানে মর্গানের অ্যাটাক থেকে বাঁচার জন্য ক্যাপ্টেন ইয়ামি ওনার ডার্ক ম্যাজিকের সাহায্যে একটা শিল্ড ক্রিয়েট করে ফেলেছে। এইসব দেখে সেখানে মর্গান বলে, ইয়ামি সত্যি তুমি তো অনেক বেশি স্ট্রং হয়ে গেছো, কিন্তু আমাকে ক্ষমা করে দিও, কারণ আমার কাছে এই সময় তোমার উপর নষ্ট করার মতো অত বেশি সময় বেঁচে নেই। মাস্টার লুসিয়াস আমাকে এই নিউ লাইফের সাথে আরো একটা এক্সট্রা গিফট দিয়েছে, তাই এখন তোমায় আমাকে সেটা দেখাতে দাও। এইসব শুনে সেখানে ক্যাপ্টেন ইয়ামি অনেক বেশি শক হয়ে যায়। তখনই আমরা দেখতে পারি এই সময় মর্গান ইউজ করতে পারছে ডার্ক ম্যাজিক। সে এখানে তার এক এক হাতে ডার্ক ম্যাজিক আর লাইট ম্যাজিকের তৈরি শট ক্রিয়েট করে ফেলেছে। আর এরই সাথে সে সেখানে ডার্ক ম্যাজিক ইউজ করে ক্যাপ্টেন ইয়ামির উপর অ্যাটাক করে দেয় আর বলে, নিশ্চয়ই তুমি তো এটা সব থেকে ভালো করেই জানো যে এই ম্যাজিক কত বেশি পাওয়ারফুল। এটা বলেই মর্গান তার লাইট ম্যাজিকের সাহায্যে ক্যাপ্টেন ইয়ামির উপর অ্যাটাক করে দেয়। আর সেখানে ক্যাপ্টেন ইয়ামি ওনার ডার্ক ম্যাজিকের শিল্ডের সাহায্যে সেই অ্যাটাকটা ব্লক করছিল। আর এরই সাথে তিনি ভাবছিল তার ম্যাজিকের আউটপুট অন্য একটা লেভেলের। আর সে এখানে তার ডার্ক ম্যাজিকের সাহায্যে আমার ডার্ক ম্যাজিককে স্লো করে দিয়েছে। তখনই ক্যাপ্টেন ইয়ামির উপর মর্গান দুটো স্ল্যাশ করে দেয়, একটা লাইট ম্যাজিকের সাহায্যে আর অন্যটা ডার্ক ম্যাজিকের সাহায্যে। আর এই সময় ক্যাপ্টেন ইয়ামি এই অ্যাটাকে অনেক বেশি ইনজার্ড হয়ে গেছে। তখনই সেখানে মর্গান বলে, আমাকে ক্ষমা করে দিও ইয়ামি, কারণ এই সময় আমি সব থেকে বেশি স্ট্রংগেস্ট ম্যাজিক নাইট হয়ে গেছি। তখনই সিন শিফট হয় আর আমরা লুসিয়াসের দুটো ক্লোনকে দেখতে পাই। তারা এখানে ইয়োনোকে অনেক খারাপ ভাবেই ধুচ্ছিল। ইয়োনো এখানে শুধু নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করছিল, কিন্তু তারা সেখানে ইয়োনোর উপর ভারী পড়ছিল। আর এই সব কিছুই মার্কস দূর থেকে তার প্রজেকশনের সাহায্যে দেখছিল। আর এরই সাথে সে ভাবছিল, আমি এই জিনিসটা আগেই ভেবেছিলাম, একসাথে তাদের দুজনের বিরুদ্ধে ফাইট করাটা এই মোমেন্টে তার পক্ষে ইম্পসিবল। আর এমনিতেও এই মোমেন্টে ইয়োনো ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আছে। আর এই মোমেন্টে লুসিয়াসের একটা পাওয়ারফুল অ্যাটাক যদি ইয়োনোর উপর পড়ে যায়, তাহলে সে এখানেই বেহুশ হয়ে যাবে। আর এরই সাথে তার নেভারল্যান্ডও শেষ হয়ে যাবে। আর সেই মোমেন্টেই লুসিয়াসের টাইম ব্যারিয়ার আমাদের সবাইকেই শেষ করে ফেলবে। তখনই আমরা দেখতে পারি লুসিয়াস তার ক্লোন চারদিকে ছড়িয়ে দিয়েছে। আর এই মোমেন্টে লুসিয়াসের এক একটা ক্লোন যেসব প্লেসে আছে সেই প্লেসের ম্যাজিক নাইটদেরকে মেরে সে তাদের অবস্থা অনেক বেশি খারাপ করে ফেলেছে। তখনই সেখানে লুসিয়াস বলে, এখন সময় চলে এসেছে সবকিছুই শেষ করার। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পারি সেখানে অনেক বড় একটা পোর্টাল ওপেন হয়ে গেছে। আর এরই সাথে সেই পোর্টালের ভেতর থেকে ব্ল্যাক বুলসের বেসের সাথে তাদের সবগুলো মেম্বার বের হয়ে আসে। তখনই তারা সবাই একসাথে বলে, এখনো কোনো কিছুই শেষ হয়নি, কেবল তো মাত্র শুরু হয়েছে ইউ বাস্টার্ড। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ক্যাপ্টেন ইয়ামিকে বাঁচানোর জন্য সেখানে ন্যাচ আর ইচিকা চলে এসেছে। আর অন্যদিকে ইয়োনোকে বাঁচানোর জন্য আস্থা চলে এসেছে। আর এরই সাথে সে সেখানে সরাসরি লুসিয়াসের ক্লোনের উপরই অ্যাটাক করে দেয়। আর সেখানে তার পেছনে ইয়োনো একটা ক্লোনকে হ্যান্ডেল করছিল। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই লুসিয়াসের একটা ক্লোনকে ইয়োনো হ্যান্ডেল করছিল আর অপরটাকে আস্থা হ্যান্ডেল করছিল। তখনই সেখানে আস্থা বলে, এটা হতেই পারে না যে তুমি এখানে হারতে চলেছিলে। আর এখানে আস্থাকে জীবিত দেখে ইয়োনোর জোশও অনেক বেশি বেড়ে যায়। আর সে বলে, এর তো কোনো চান্সই নেই, তুমি এটা দেখো যে আমি এখানে লুসিয়াসকে হারাবো আর নেক্সট উইজার্ড কিং হব। আর সেখানে আস্থা আর ইয়োনো একসাথে একই লাইন বলে যে আমরা এখানে লুসিয়াসকে হারাবো আর উইজার্ড কিং হব। তখন সেখানে আস্থা বলে, যেহেতু আমি এখন এখানে চলে এসেছি সেহেতু এখানে আমরা ইকুয়াল হয়ে গেছি। এটা শুনে লুসিয়াস বলে, না, কারণ এখানে তোমরা দুজন আর আমরা চারজন। আর তুমি এখানে ফিরে এসেছো তো কি হয়েছে, এখনো আমাদের কাছে অনেকগুলো এঞ্জেল আছে আর 3টা আর্কঅ্যাঞ্জেল আছে। প্রথম আর্কঅ্যাঞ্জেল এসিয়া সিলভা, দ্বিতীয় আর্কঅ্যাঞ্জেল মরিস আর তৃতীয় আর্কঅ্যাঞ্জেল মর্গান। আর এটা ভুলে যেও না যে এখনো এখানে আমার 11টা ক্লোন আছে, তাই এই সময় আমরাই এখানে অ্যাডভান্টেজের মধ্যে আছি। এইসব শুনে আস্থার ফেসে একটা স্মাইল চলে আসে। আর এর সাথে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে আস্থা ব্ল্যাক বুলসের সবগুলো মেম্বারকেই তার এন্টি ম্যাজিক দিয়েছিল। সেই মোমেন্টে সেখানের কেউ এই জিনিসটা বুঝতে পারছিল না যে এখন এখানে কি হয়েছে। তখনই সেখানে ইচিকা আস্থাকে জিজ্ঞেস করে, এখন এখানে সবাই কি ঠিক আছে? আর সেখানে ইচিকাকে দেখে মেঘমা অনেক বেশি রুডলি তাকে জিজ্ঞেস করে, তুমি কে আর তুমি এখানে কি করছো?
তখনই আস্থা বলে তার নাম ইচিকা আর সে ল্যান্ড অফ দ্য সান থেকে এখানে এসেছে আর সে আমাকে স্ট্রং হতে অনেক বেশি সাহায্য করেছে আর এরই সাথে সে ক্যাপ্টেন ইয়ামের ছোট বোন। আস্থার এই কথাটা শুনে ব্ল্যাক বুলসের সবগুলো মেম্বার সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর এরই সাথে তারা সবাই একসাথে বলে, কি বললে, ক্যাপ্টেন ইয়ামের ছোট বোন? তখনই ফিনরাল বলে, হোল্ড অন আস্থা, এটা হতেই পারে না যে ক্যাপ্টেন ইয়ামের ছোট বোন এত বেশি কিউট হবে। এটা শুনে ঘোষ বলে, ম্যারি তার থেকেও বেশি কিউট। তখনই সেখানে চার্মি বলে, তুমি অনেক দূর থেকে এখানে এসেছো, তাই প্লিজ নাও, এটা খেয়ে নাও। আর সেখানে লাক বলে, যদি তুমি ক্যাপ্টেন ইয়ামের ছোট বোন হয়ে থাকো তাহলে নিশ্চয়ই তুমি অনেক বেশি স্ট্রং হবে, তাই আমরা নেক্সট টাইম একে অপরের সাথে ফাইট করতে পারবো। তখনই মেঘমা বলে, প্লিজ আমার রুড বিহেভিয়ারের জন্য আমাকে ক্ষমা করে দিও। আর সেখানে নাচ ইচিকাকে দেখে ভাবছিল তাহলে অবশেষে এখানে একটা ইন্টারেস্টিং পার্সন চলে এসেছে। তখনই সেখানে ইচিকা বলে, এই মোমেন্টে আস্থা তোমাদের সাথে তার এন্টি ম্যাজিক শেয়ার করেছে, তাই এখন তোমরা এখানে তোমাদের ম্যাজিকের সাথেই এন্টি ম্যাজিকও ইউজ করতে পারবে। তখনই সেখানে আস্থা কিছুক্ষণ ভাবে আর এরই সাথে সে বলে, তাহলে আজ থেকে এই মুভের নাম কমরাডিমান। আর সেখানে আস্থার রাখা এই টেকনিকের এরকম ক্রিঞ্চির নাম শুনে ব্ল্যাক বুলসের সবগুলো মেম্বার একেবারেই চুপ হয়ে যায়। তখনই সিন প্রেজেন্টে চলে আসে, যেখানে লাক ইউজ করছে ব্ল্যাক লাইটনিং আল্টিমেট ম্যাজিক লাইটনিং ব্যাটলফিল্ড। আর এখানে লাক তার এই স্পেলের সাথেই সেখানের অনেকগুলো এঞ্জেলকে একসাথেই শেষ করে দেয়। তখনই তার ইচিকার সেই কথা মনে পড়ে যেখানে সে বলেছিল, তোমাদের এই এন্টি ম্যাজিক আনলিমিটেড না, তোমরা যত বেশি ম্যাজিক ইউজ করবে তত বেশি এটা খরচ হবে, আর এটা তোমাদের স্পেলের ম্যাজিকের উপর ডিপেন্ড করে। তাই তোমরা তোমাদের মাইন্ডে এটা সেট করে নিতে পারো যে তোমরা এই এন্টি ম্যাজিকের সাহায্যে বড় বড় দুটো অ্যাটাক করতে পারবে। আর প্রেজেন্টে লাক সেই এঞ্জেলদেরকে গাজর মূলের মতো কাটতে কাটতে বলছিল, নিশ্চয়ই এতে তো কোনো প্রবলেম হবে না যদি আমরা আমাদের এন্টি ম্যাজিক শেষ হওয়ার আগেই তাদের সবাইকে শেষ করে ফেলি। এটা বলেই সে সেখানের 4টা এঞ্জেলকে একসাথেই শেষ করে দেয়। এইসব কিছু দেখে লুসিয়াস বলে, আমার এঞ্জেলগুলো তো অনেক দ্রুতই শেষ হয়ে যাচ্ছে, তাহলে কি এই ছেলের কাছেও এন্টি ম্যাজিক আছে? এখন তো আমার তাকে দেখে মনে হচ্ছে আমি যদি দ্রুত তাকে শেষ না করি তাহলে সে অনেক বড় একটা ট্রাভেল নিয়ে আসবে। তখনই আমরা দেখতে পারি পেছন থেকে মেঘমা লুসিয়াসের উপর তার ফায়ারবল অ্যাটাক করে দিয়েছে, কিন্তু সেখানে লুসিয়াস এই জিনিসটা সেন্স করে ফেলেছে। তখনই সেখানে মেঘমা বলে, তুমি তোমার গার্ড ডাউন করে ফেলেছো। আর সেখানে লুসিয়াস এত সিম্পল একটা অ্যাটাক দেখে কোনো রিয়েক্ট করে না, সে শুধু সিম্পলি তার হাতের সাহায্যেই সেই অ্যাটাকটা ব্লক করার চেষ্টা করে, কিন্তু আমরা দেখতে পারি লুসিয়াসের হাতের সামনে থেকেই সেই অ্যাটাকটা গায়েব হয়ে গেছে আর এর পরের মোমেন্টেই সেই অ্যাটাক তার বুকের কাছে চলে এসেছে। তখনই সেখানে মেঘমা আরো একটা ফায়ারবল একটা এঞ্জেলের উপরে থ্রো করে দেয়। এর পরের মোমেন্টেই আমরা সেই এঞ্জেল আর লুসিয়াসের উপর ছোট একটা ব্লাস্ট দেখতে পাই। আর এরই সাথে আমরা জানতে পারি সেখানে মেঘমা ইউজ করেছে ডার্ক ব্ল্যাক ফ্লেম ম্যাজিক সোল চেন টিম ডেথ ম্যাচ। এই স্পেলটা সে প্রথমবার ডান্টের উপর ইউজ করেছিল, কিন্তু সে সেই সময় সিঙ্গেল ইউজ করেছিল, কিন্তু এবার সে তার টিম মেম্বারের সাথে ইউজ করেছে। তখনই আমরা দেখতে পারি সেখানে সেই চেনের সাহায্যে সেই এঞ্জেল আর লুসিয়াসের সোল মেঘমা আর লাকের সোলের সাথে কানেক্ট হয়ে গেছে। তখনই সেখানে মেঘমা লাককে বলে, আমাকে এর জন্য ক্ষমা করে দিও, কারণ এখানে আমি আর কোনো অপোনেন্ট খুঁজে পাইনি, যার জন্য এই এঞ্জেলকেই আমি তোমার অপোনেন্ট বানিয়ে দিলাম। এটা বলেই তারা দুজন একত্রে সেই এঞ্জেলের উপর অ্যাটাক করে সেই এঞ্জেলকে সেখানেই শেষ করে দেয়। আর এই মোমেন্টে সেখানে শুধু লুসিয়াস একাই আছে, আর তার ইনার ম্যাজিক এই মোমেন্টে 3 ভাগে ভাগ হয়ে আছে, একটা তার নিজের বডিতে আর অন্য দুটো মেঘমা আর লাকের বডিতে। তখনই সেখানে মেঘমা হাসতে হাসতে বলে, এখন আমাদের এখানে শুধু একটা কাজই করতে হবে, সেটা হলো তোমাকে ডিস্ট্রয় করা। এটা বলেই মেঘমা সেখান থেকে জাম্প করে লুসিয়াসকে পাঞ্চ করার জন্য চলে আসে, কিন্তু লুসিয়াস সেখান থেকে হালকা একটু টেলিপোর্ট হয়ে তার পাশে চলে আসে আর তার উপরই পাঞ্চ করার জন্য তৈরি হয়ে যায়। আর যখনই সে মেঘমাকে পাঞ্চ করবে তখনই সেখানে লাক তার উপর অ্যাটাক করে দেয়, যার জন্য সে সেখান থেকে একটু দূরে সরে আসে। এই মোমেন্টে মনে হচ্ছে এখানে লুসিয়াসের ক্লোন দুটো, কিন্তু না, এখানে তার স্পিডই এত বেশি যার জন্য তার আফটার ইমেজ দেখা যাচ্ছে। এই জিনিসটা দেখে মেঘমা একটু শক হয়ে তার উপর তার ফায়ার ব্লাস্ট করে, যার জন্য তার হাত হালকা একটু জ্বলে যায়। আর এখানে তার এন্টি ম্যাজিক লুসিয়াসের বডির হিলিং ফ্যাক্টরের উপর ইফেক্ট ফেলছে, যার জন্য সেই ইনজুরিটা এখানে হিল হয় না। তখন তারা সেখানে একত্রে তার উপর অ্যাটাক করে দেয়। এই সব কিছু দেখে লুসিয়াস ভাবছিল
তারা এখানে আমার ম্যাজিক শেষ করার চেষ্টা করছে। আর যদি এরকমটাই হয় তাহলে এখানে তাদের অ্যান্টি ম্যাজিকও শেষ হয়ে যাবে। আর যখন এই জিনিসটা হবে তখন আমি এখানে সব কিছুই ডিস্ট্রয় করে ফেলবো। তাই আমাকে ততক্ষণ পর্যন্ত শুধু এখানে টিকে থাকতে হবে। তখনই আমরা দেখতে পারি এখানে লাক আর মেগমা লুসিয়াসকে অনেক খারাপভাবে ধুচ্ছিল। আর এরই সাথে আমরা জানতে পারি এই মোমেন্টে তাদের কাছে আস্থার দেওয়া যেই অ্যান্টি ম্যাজিক আছে সেটা অর্ধেক অর্ধেক আছে। তাই যদি এখানে তারা এভাবেই এক এক করে তার উপর অ্যাটাক করতে থাকে তাহলে এখানে তাদের অ্যান্টি ম্যাজিক শেষ হয়ে যাবে, কিন্তু লুসিয়াসকে তারা হারাতে পারবে না। কিন্তু যদি এখানে তারা একত্রে কাজ করে তাহলে তারা এটা করতে পারবে। এইসব ভেবেই তারা সেখানে তাদের অর্ধেক অর্ধেক অ্যান্টি ম্যাজিক একত্রিত করে অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক লুসিয়াসের উপর করে দেয়, যার নাম ব্ল্যাক ফ্লেম, ব্ল্যাক লাইটনিং ম্যাজিক, এক্সপ্লোজিভ ক্যানন্স। আর এখানে তাদের এই অ্যাটাক এত বেশি পাওয়ারফুল ছিল যে তাদের এই অ্যাটাকেই লুসিয়াসের বডি পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায়। এখানে শুধু লুসিয়াসের মাথা আর অল্প একটু হাত আর অল্প একটু পাই বেঁচে যায়। তখনই সিন শিফট হয় আর আমরা আস্থাকে দেখতে পাই। সে বলে, তাহলে বলো এখন এই গেমের মধ্যে কে এগিয়ে আছে? আর অন্যদিকে মেগমা আর লাক একে অপরকে চার্জ করে, কারণ তারা এই ফাইটে জিতে গেছে। এই এপিসোডের শুরুতে আমরা এঞ্জেলদের অনেকগুলো কাটা বডি দেখতে পাই। তখনই সেখানে আস্থা বলে, তাহলে বলো এখন কে এখানে অ্যাডভান্টেজের মধ্যে আছে? এটা শুনে সেখানে লুসিয়াসের ফেসে একটা স্মাইল চলে আসে। আর এরই সাথে আমরা দেখতে পারি হঠাৎ করে ক্লোয়ার কিংডম অনেক দ্রুত ডিস্ট্রয় হতে শুরু করেছে। আর এই জিনিসটা দেখে আস্থা আর ইয়োনো অনেক বেশি শক হয়ে যায়, কারণ হঠাৎ করেই এই ডিস্ট্রয়ের প্রসেসিং অনেক ফাস্ট হয়ে গেছে। তখনই আমরা দেখতে পারি এই মোমেন্টেও কিং শুধু সেখানে নিজের ক্যাসেলের চিন্তা করছিল। আর এই সময় কিংডমের সবগুলো ম্যাজিক নাইট সেখানের সাধারণ মানুষদেরকে প্রোটেক্ট করার কাজ করছিল। আর হঠাৎ করেই ক্লোয়ার কিংডমে এত কিছু শুরু হয়ে গেছে, যার জন্য সেখানে ইয়োনো কিছুই বুঝতে পারছিল না যে এখানে লুসিয়াস কি করতে চাচ্ছে আর সে কি করার প্ল্যান করছে। তখনই সেখানে আস্থা বলে, ল্যান্ড অফ দ্য সানে অনেক আমেজিং একটা পার্সন আছে, আর সে আমাকে বলেছিল লুসিয়াস তার প্ল্যানকে সাকসেসফুল করার জন্য আকাশ থেকেই অনেক বড় একটা স্পেল কাস্ট করবে। তখনই আমরা ক্লোয়ার কিংডমের আকাশে অনেক বড় একটা রিয়েকশন দেখতে পাই। এই মোমেন্টে আমরা দেখতে পাই পুরো ক্যাপিটাল ভেঙে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেছে। আর এরই সাথে ক্যাপিটালের ভাঙা অংশগুলো উপরের দিকে উঠতে শুরু করেছে। আর এই সব কিছু দেখে সেখানের মানুষরা বুঝতে পারে যে এটাই এই ওয়ার্ল্ডের এন্ডিং। তখনই সিন ক্যাপ্টেন রিলের উপর শিফট হয়, আর সেখানেই তার সামনে আমরা লুসিয়াসের একটা ক্লোনকেও দেখতে পাই। আর এই সব কিছু দেখে রিল বলে, সত্যি এটা মানতে হবে, এটা অনেক আমেজিং একটা পিকচার। আর অন্যদিকে আমরা আরো একটা ক্লোনকে দেখতে পাই, আর সেখানে তার সামনে ক্যাপ্টেন উইলিয়াম আর ক্যাপ্টেন শার্লেট অনেক বেশি ইনজার্ড অবস্থায় পড়ে আছে। আর এখানে লুসিয়াস তাদেরকে অনেক খারাপ ভাবে মেরেছে, কিন্তু এরপরও তারা সেখানে হার মানে না, কারণ যে করেই হোক তাদেরকে এই কিংডমকে প্রোটেক্ট করতেই হবে। তখনই সিন শিফট হয় আর আমরা আস্থা আর ইয়োনোকে দেখতে পাই। সেখানে আস্থা বলে, আমাদেরকে এখন যে করেই হোক লুসিয়াসের মেন বডি খুঁজে বের করতে হবে, আর এরই সাথে তাকে হারাতে হবে। তখনই তার রিওর একটা কথা মনে পড়ে, যেখানে সে বলেছিল যাদেরকে লুসিয়াস তার থ্রেট মনে করে তাদের কাছেই লুসিয়াসকে হারানোর মতো অ্যাবিলিটি আছে। আর প্রেজেন্টে আস্থা রিওর কথা কন্টিনিউ করে বলে, এরই জন্য এখানে ইয়োনো আর আমি লুসিয়াসকে হারাতে পারবো। তখনই সেখানে লুসিয়াসের 4 ক্লোন তাদের উপর অ্যাটাক করে দেয় আর বলে, তোমরা এখানে এসব কি ভাবছো? তোমাদের কি মনে হয় আমরা কি এখান থেকে তোমাদেরকে এভাবেই যেতে দেব? তখনই সেখানে আস্থার সামনে একটা পোর্টাল ওপেন হয়, আর এরই সাথে আমরা দেখতে পারি সেই পোর্টালের ভেতর থেকে জোরা, ন্যারো, চার্মি আর ফিনরাল বের হয়ে আসে। আর তারা সেখানে লুসিয়াসের সেই 4 ক্লোনকে ব্লক করার কাজে লেগে পড়ে। তখনই সেখানে ফিনরাল বলে, যেরকমটা আমি ভেবেছিলাম আস্থা, তুমি আমাদের থেকে অনেক আগে চলে গেছো, তাই এখন তোমরা তাদেরকে আমাদের উপর ছেড়ে দাও আর তোমরা তোমাদের কাজে চলে যাও। আর অন্যদিকে আমরা ঘোষকে দেখতে পাই, সে ম্যারিকে নিয়ে ক্যাপ্টেন রিলের সামনে দাঁড়িয়ে গেছে, আর সেখানে তার সামনে লুসিয়াসের একটা ক্লোন ছিল। আর অন্যদিকে গ্রে আর ভেনেসাও লুসিয়াসের আরো একটা ক্লোনের সাথে ফাইট করার জন্য চলে এসেছে, আর সেখানে তাদের পেছনেই নোবেলদের ফাইট চলছিল। আর অন্যদিকে গর্টন ক্যাপ্টেন শার্লেট আর ক্যাপ্টেন উইলিয়ামের সামনে চলে এসেছে, আর সে এখানে তাদেরকে হিল করতে করতেই লুসিয়াসের মোকাবেলাও করছিল।
আর অন্যদিকে ন্যাচ আর ইচিকাও ক্যাপ্টেন ইয়ামিকে প্রোটেক্ট করার জন্য সেখানে চলে এসেছে। আর সেখানে তাদের সামনে ছিল লুসিয়াসের একটা ক্লোন আর মর্গান। আর আরেকদিকে হেনরি ব্ল্যাক বুলসের বেসের সাথেই লুসিয়াসের একটা ক্লোন আর সেখানের অনেকগুলো এঞ্জেলকে একাই ধুচ্ছিল। তখনই আমরা সেখানে আস্থা আর ইয়োনোকে দেখতে পাই। তারা সেখান থেকে লুসিয়াসের ক্লোনগুলোকে চাকমা দিয়ে লুসিয়াসের অরিজিনাল বডির দিকেই রওনা হয়ে যায়। আর এই জিনিসটা দেখে সেখানের ক্লোনগুলো অনেক বেশি শক হয়ে যায়। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই যেখানে ক্রিমসন লায়নের সবগুলো মেম্বার নিজের জীবন স্যাক্রিফাইস দিয়ে দিয়েছিল। তাদের মধ্যেই একজন মরতে মরতে বলে, তাহলে এখন আমরা আপনার উপরই সবকিছু ছেড়ে যাচ্ছি লেডি মারিওলোনা। তখনই আমরা দেখতে পারি সেখানে ক্যাপ্টেন মারিওলোনা মরিসের উপর অ্যাটাক করার জন্য চলে গেছে। আর সেখানে মরিস হাসতে হাসতে বলে, তাহলে কি এতক্ষণে তোমার সবগুলো অ্যানোয়িং সাথী মরে গেছে? তাহলে চলো আমি এখন তোমাকে অরিজিনাল শিল্ড দেখাচ্ছি। এটা বলেই সে সেখানে ইউজ করে আর্থ ম্যাজিক মার্চ অফ হোলি ফুলস। আর এর সাথে সেখানে অনেকগুলো মাটির সোলজার ক্রিয়েট হয়ে যায়। আর এর সাথে তারা সবাই ক্যাপ্টেন মারিওলোনার উপর অ্যাটাক করে দেয়। কিন্তু এই পয়েন্টে ক্যাপ্টেন মারিওলোনা এত বেশি স্ট্রং হয়ে গেছে যার জন্য এখানে সেই সোলজারগুলো ক্যাপ্টেন মারিওলোনার কাছেও যেতে পারে না। তারা এর আগেই ডিস্ট্রয় হয়ে যায়। কিন্তু এখানে তারা যত দ্রুত ডিস্ট্রয় হচ্ছিল তার থেকেও দ্রুত রিজেনারেট হয়ে যাচ্ছিল। তখনই সেখানে মরিস বলে, তুমি যেভাবে তোমার সাথীদের স্যাক্রিফাইস দিয়ে নিজেকে টপে পৌঁছে দিয়েছো, এভাবেই দেখো আমিও এখানে নিজেকে কিভাবে টপে পৌঁছে দেই। তখন সেখানে মরিস ভাবছিল যেই পার্সন নিজের অ্যাবিলিটির মধ্যে উইক হয় সেই পার্সনই শুধু অন্যকে উৎসাহিত করার কাজ করে। তারা তাদের লাইফে কিছুই অ্যাচিভ করতে পারে না। আর এরই সাথে তারা ধীরে ধীরেই ভেতরে ভেতরে পৌঁছতে শুরু করে। হিউম্যানসরাই দুঃখ কষ্ট সহ্য করে, তারা কোনো কিছুই কখনো অ্যাচিভ করতে পারে না। যেহেতু হিউম্যানদের সাথে এরকমটাই হয় তাহলে তাদের বেঁচে থেকে লাভ কি? তাদেরকে আমার রিসার্চ ম্যাটেরিয়াল হয়ে যাওয়া দরকার। যদি তারা নিজেদের জীবন আমার ম্যাজিকের রিসার্চ ম্যাটেরিয়ালের ফিউল রূপে স্যাক্রিফাইস করে তাহলেই তাদের এই মিনিংলেস লাইফেও একটা মিনিং চলে আসবে। কিন্তু এই ইউজলেস মর্টালদের উপর এত বেশি রিসার্চ করার পরও আমি এই ওয়ার্ল্ডের লিমিট কখনোই খুঁজে পাইনি আর কখনোই টাচ করতে পারিনি। এরপরেও আমি হার মানিনি, আমি আমার রিসার্চ কন্টিনিউ করেই গিয়েছি। অ্যাজ এ রেজাল্ট গড আমাকে চুজ করেছে। আর এরই সাথে সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, মাস্টার লুসিয়াস আমাকে এরকম একটা পাওয়ার দিয়েছে যার সাহায্যে আমি আমার ম্যাজিককে পুরোপুরি ইউজ করতে পারবো। এই পাওয়ার সবকিছুকেই ডিস্ট্রয় করতে পারে, এই পাওয়ার নিউ লাইফকেও ক্রিয়েট করতে পারে। তাই আমি এত বছর যেই সাফারিং ফেস করেছি সেগুলো মিনিংলেস ছিল না। দেরি করে হলেও এর ফল আমি পেয়েছি। তখনই আমরা দেখতে পারি সেই মাড ক্রিয়েচারগুলো ক্যাপ্টেন মারিওলোনার উপর ভারী পড়ছে। আর এই মোমেন্টে ক্যাপ্টেন মারিওলোনাও তাদের বিরুদ্ধে আর কিছুই করতে পারছিল না। তার বডি ধীরে ধীরে ডিস্ট্রয় হচ্ছিল আর তার মানাও সেখানে অনেক দ্রুতই শেষ হয়ে যাচ্ছিল। এইসব দেখে মরিস বলে, এটাই হিউম্যান লিমিটস। একটা হিউম্যান কখনোই এই লিমিট ক্রস করতে পারবে না। তাই মাস্টার লুসিয়াসের আন্ডারে চলে আসো আর ন্যাচারাল লসকেও সারপাস করে দাও আর একটা পারফেক্ট ওয়ার্ল্ডকে উইটনেস করো। তখনই আমরা সেখানে ক্যাপ্টেন মারিওলোনার একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে ক্যাপ্টেন মারিওলোনা কিছু ম্যাজিক নাইটদেরকে বলছিল আমার সাথে ট্রেনিং করো, কিন্তু তারা এর জন্য মানা করে দেয় কারণ তারা ওনার বিরুদ্ধে ফাইট করার জন্য কোয়ালিফাইড না। তারা কোনোভাবেই ওনাকে হারাতে পারবে না অথবা ওভার পাওয়ার করতে পারবে না। সেই সময়ও ক্যাপ্টেন মারিওলোনা ওনার গ্রিমোর রিসিভ করেনি। এরপরও তিনি এত বেশি স্ট্রং হয়ে গেছে যে একটা এভারেজ ম্যাজিক নাইটও ওনার বিরুদ্ধে ফাইট করে ওনাকে টাচও করতে পারবে না। এরই জন্য বেশিরভাগ মানুষই ওনার কাছে যেত না। আর তারা এটা বলতো যে একটা রয়্যাল জিনিয়াসের বিরুদ্ধে ফাইট করাটা আমাদের পক্ষে ইম্পসিবল। আর তারা এটাও বলতো যদি সে ট্রেনিংও না করে এরপরও সে স্ট্রং হয়ে যাবে। হয়তো সে এটা ভাবে যে সে নিজেকে ফ্রি করে ফেলবে আর এই কিংডমের মধ্যে র্যাম্পেজ নিয়ে আসবে। কিন্তু ক্যাপ্টেন মারিওলোনা এইসব কিছুই ভাবতো না। তিনি শুধু এটাই ভাবতো যে কেউ আমাকে কিপ আপ করতে পারবে না। আর এইসব কিছু নিয়েও ক্যাপ্টেন মারিওলোনা কখনোই কোনো পরোয়া করতো না। তিনি সেই সময় এটা ভাবতে শুরু করেছিল যে এই হিউম্যান ওয়ার্ল্ডে আমি আর স্ট্রং হতে পারবো না আর আমি অনেক বেশি একা হয়ে যাব। এইসব ভেবেই তিনি নিজেকে স্ট্রং ম্যাজিক রিজনের বুকে ঠেলে দিয়েছিল। এভাবেই চলতে চলতে তিনি একসময় হিউম্যান লিমিটের ওয়াল খুঁজে পায়। এরপর তিনি সেই ওয়াল ধীরে ধীরে চড়তে শুরু করে ইনহিউম্যান আর মনস্টারদের সাথে ফাইট করতে করতে। আর এভাবেই চলতে চলতে তিনি প্রায় সেই ওয়াল ক্রস করেই ফেলে, কিন্তু তিনি একা একাই কতটুকুই বা চড়তে পারবে। আর প্রেজেন্টে আমরা দেখতে পারি ক্যাপ্টেন মারিওলোনা নিচে পড়ছে
তখনই সেখানে ক্রিমসন লায়নের যেই সব মেম্বাররা নিজেদের স্যাক্রিফাইস দিয়ে দিয়েছিল তাদের সোল সেখানে ওনাকে সাপোর্ট করে যাতে তিনি সেখান থেকে আর নিচে না পড়ে যায়। তখনই ওনার মনে পড়ে তারা বলেছিল, লেডি মারিওলোনা প্লিজ আপনি আমাদেরকে ট্রেন করুন। তখনই আমরা আরো একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে ক্যাপ্টেন মারিওলোনা তাদেরকে ট্রেন করাতে করাতেই তাদের উপর অনেক চিল্লাতো, কিন্তু তারা সেখানে কিছুই করতে পারতো না। কিন্তু এরপরও তারা কখনোই হার মানতো না, আর তারা বলতো, আমরা জানি আমরা এর থেকে বেশি আর স্ট্রং হতে পারবো না, কিন্তু প্লিজ আপনি আমাদেরকে আপনার সাথে ফাইট করার সুযোগ দিন, আর একটা ট্রাই করতে দিন আমাদেরকে আপনার স্ট্রেংথ ম্যাচ করার জন্য। আর প্রেজেন্টে আমরা দেখতে পারি সেখানে ক্যাপ্টেন মারিওলোনার পাশে ক্যাপ্টেন ভার্মিলিয়ান চলে এসেছে, আর এরই সাথে তিনি বলে, আমাকে ক্ষমা করে দিও কারণ আমি তোমাকে অনেক বেশি ওয়েট করিয়েছি। আর অন্যদিকে আমরা দেখতে পারি ফায়ার স্পিরিট স্যালামেন্ডার সেখানে একাই অনেকগুলো এঞ্জেলকে শেষ করে দিয়েছে। তখনই সেখানে ক্যাপ্টেন মারিওলোনা হাসতে হাসতে বলে, কে বলেছে যে আমি এখানে তোমার জন্য ওয়েট করছিলাম? আমি এখানে কনস্ট্যান্টলি নিজের লিমিটকে সারপাস করছিলাম। তখনই সেখানে ক্যাপ্টেন মারিওলোনার গ্রিমোরে নতুন একটা স্পেল চলে আসে, আর এরই সাথে তিনি সেখানে সেই স্পেলটা কাস্ট করে। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পারি সেখানে ক্যাপ্টেন মারিওলোনার যতগুলো টিম মেম্বার মরে গিয়েছিল সেই স্পেলের জন্য তারা সবাই পুনরায় জীবিত হয়ে যায়। আর এই স্পেলের নাম আল্টিমেট ফ্লেম ম্যাজিক এক্সেলিক্লাস লিওনাস। এই জিনিসটা দেখে মরিস অনেক বেশি শক হয়ে বলে, এটা আবার কেমন স্পেল? আর কিছুক্ষণ আগে সেখানে যারা মরে গিয়েছিল তারা বলে, আমি নিশ্চিত যে আমি মরে গিয়েছিলাম, তাহলে আমি এখনো কি করে জীবিত আছি? আর এই স্পেল দেখে সেখানে ক্যাপ্টেন ভার্মিলিয়ানও অনেক বেশি শক হয়ে যায়। তখনই ক্যাপ্টেন মারিওলোনা বলে, তোমরা কি ভেবেছিলে তোমরা মরে আরাম করতে পারবে? তোমরা যদি মরেও যাও এরপরও তোমাদেরকে আমায় ফলো করতে হবে, ইউ ফুলস। আর এইসব শুনে সেখানের সবাই অনেক বেশি খুশি হয়ে বলে, ইয়েস ম্যাম। এটা বলেই তারা সেখান থেকে সরাসরি মরিসের উপর অ্যাটাক করার জন্য চলে যায়। আর এই সব কিছু দেখে মরিস ভাবছিল সে এখানে তার স্কোয়াড মেম্বারদের সোলকে রিভাইভ করে ফেলেছে, এটা কি করে হতে পারে? তখনই সেখান থেকে ক্যাপ্টেন মারিওলোনা মরিসের উপর অ্যাটাক করার জন্য এগোতে শুরু করে। আর সেখানে মরিসও তাদের উপর অ্যাটাক করার জন্য এগোতে এগোতে বলছিল, যদি আমি এখানে তোমাদের সবাইকে ডিসমেন্টাল করে দেই তাহলে তোমরা এখানেই শেষ হয়ে যাবে। এটা বলতে বলতেই আমরা দেখতে পারি সেখানে ক্যাপ্টেন মারিওলোনা আর মরিস তারা একে অপরের উপর অ্যাটাক করে দিয়েছে, কিন্তু সেখানে মরিসের অ্যাটাক ক্যাপ্টেন মারিওলোনার উপর কোনো কাজই করছিল না। এই মোমেন্টে মরিস ক্যাপ্টেন মারিওলোনার বডিকে টাচও করতে পারছে না, কারণ এই সময় ওনার বডি কমপ্লিটলি মানায় বদলে গেছে। এই সময় ক্যাপ্টেন মারিওলোনার কাছে ফ্লেমস অফ রিজারেকশন আছে, আর এরই সাথে ট্রান্সলেটিং ফিজিক্যাল ফর্ম আছে। এর মানে ওনার বডি পুরোপুরি এই সময় মানায় বদলে গেছে, আর এই মোমেন্টে উনি ওনার মৃত টিম মেম্বারদেরকেও রিভাইভ করতে পারবে। তখনই সেখানে মরিস চিল্লাতে চিল্লাতে বলে, এটা আমাদের টেরিটরি, এটা এরকম একটা রিলম যেখানে কেউ ন্যাচারাল লকে সারপাস করতে পারবে না, তাহলে একটা হিউম্যান কি করে এরকমটা করেছে? তখন সেখানে ক্যাপ্টেন মারিওলোনা তার উপর অ্যাটাক করতে করতে বলে, যারা এখানে নিজের জীবন স্যাক্রিফাইস করেছিল তারা আমাকে এটা শিখিয়েছে, দ্য আইডিয়াল শেপ অফ হিউম্যান সোল। সেখানে মরিস শুধু মার খাচ্ছিল, আর এরই সাথে সে সেখানে বলছিল, ইউ হিউম্যান ফুলস, আমাকে গড চুজ করেছে। এটা শুনে সেখানে ক্যাপ্টেন মারিওলোনা বলে, আমি তোমার গডের কোনো পরোয়া করি না, ইউ গেট টু ফিউল আওয়ার এভলিউশন। তখনই আমরা দেখতে পারি সেখানে মরিস কিপ আপ করতে পারছিল না, সে সেখানে নিজেকে রিজেনারেট করতে পারছিল না। আর সেখানে ফাইনালি ক্যাপ্টেন মারিওলোনা তার উপর পাঞ্চ করতে করতে তাকে জ্বালিয়ে সেখানেই শেষ করে দেয়, যেমনটা তিনি তার টিম মেম্বারদেরকে ওয়াদা করেছিল যে সে যতক্ষণ পর্যন্ত মরবে না ততক্ষণ পর্যন্ত তিনি এই ফ্লেমের সাহায্যেই তাকে জ্বালাবে। এই এপিসোডের শুরুতে আমরা ক্যাপ্টেন নোজেলকে দেখতে পাই, তিনি সেখানে ওনার মা এসিয়া সিলভার বিরুদ্ধে হেরে গেছে আর অনেক বেশি ইনজার্ড হয়ে নিচে পড়ে গেছে। তখনই সেখানে তাদের ফ্যামিলির একটা মেস চলে আসে, আর এরই সাথে সে সেখানে তার বাবল রিকভারি ম্যাজিকের সাহায্যে ক্যাপ্টেন নোজেলকে হিল করতে শুরু করে দেয়। আর যখন সেই ছেলে ক্যাপ্টেন নোজেলকে হিল করছিল তখনই সেখানে এক এঞ্জেল চলে আসে, আর সেই এঞ্জেল যখনই তাদের উপর অ্যাটাক করবে তখনই সেখানে কিয়াটো আর কাহনো চলে আসে। সেখানে কিয়াটো তার সং এন্ড ডান্স কম্বো স্পেল সিগড স্ল্যাশের সাহায্যে সেই এঞ্জেলকে সেখানেই শেষ করে দেয়, আর সেখানে কাহনো তার সং রিকভারি ম্যাজিক হিলিং লালাবাইয়ের সাহায্যে সেখানে সবাইকে হিল করতে শুরু করে দেয়, আর সেই ছেলের হিলিং স্পিডও অনেক বেশি বাড়িয়ে দেয়। তখন সেখানে কাহনো আর কিয়াটো ভাবছিল, আমরা অনেক বেশি ট্রেনিং করে নিজেদেরকে আগের তুলনায় অনেক বেশি স্ট্রং করে তুলেছি,
তাই তুমি এখন তোমার সিবলিংসদেরকে আমাদের উপর ছেড়ে এই ফাইটের মধ্যে তোমার বেস্ট ট্রাই করো নোবেল। তখনই আমরা দেখতে পাই অন্যদিকে নোবেল আর তার মা এসিয়া সিলভা একে অপরের বিরুদ্ধে ফাইট করছে। নোবেল এখানে সেই লিভিয়াথানের সাথে কন্ট্যাক্ট করে একটা নিউ ফর্ম অ্যাচিভ করে ফেলেছে। তখনই সেখানে এসিয়া সিলভা স্টিল ম্যাজিক সিলভার ফেদার শাওয়ারের সাহায্যে নোবেলের উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে নোবেল সেখানে তার ওয়াটার ম্যাজিক সি ড্রাগন গড ওয়ার্টেক্স এর সাহায্যে সেই অ্যাটাকটা ব্লক করে ফেলে। আর এরই সাথে সে ওনার উপর সি ড্রাগন গড টেইলের সাহায্যে অ্যাটাক করে দেয়। কিন্তু এই অ্যাটাকে এসিয়া সিলভার তেমন কিছুই হয় না। আর এরই সাথে তিনি সেখানে হাসতে হাসতে বলে, কে এই জিনিসটা ভেবেছিল আমি আবার কখনো এরকম থ্রিলিং ব্যাটেলের মধ্যে পার্টিসিপেট করতে পারবো। এটা বলেই তিনি সেখানে ইউজ করে ওয়াটার ম্যাজিক। আর এই জিনিসটা দেখে নোবেল অনেক বেশি শক হয়ে ভাবছিল কি ওনার কাছে দুটো অ্যাট্রিবিউট আছে। তখনই সেখানে এসিয়া সিলভা নোবেলের উপর অ্যাটাকের বৃষ্টি শুরু করে দেয়। আর সেখানে নোবেলও ওনার সবগুলো অ্যাটাকই কোনোভাবে ব্লক করছিল। এইসব দেখে এসিয়া সিলভা তার উপর অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক করে দেয়। এটা দেখে নোবেলের সামনে থেকে তার সি ড্রাগন রোরের সাহায্যে সেই অ্যাটাকটা কাউন্টার করে। তাদের অ্যাটাকে সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। কিন্তু এখানে শুরু থেকেই এসিয়া সিলভা অনেক বেশি স্ট্রং। আর এরই সাথে তিনি তো এই সময় একটা প্যালাডিনে বদলে গেছে। আর সব থেকে অ্যামেজিং বিষয় তো এটা যে এই সময় ওনার কাছে দুটো অ্যাট্রিবিউট আছে, যার জন্য নোবেল এখানে তার ফুল পাওয়ার ইউজ করার পরও ওনার সাথে কিপ আপ করতে পারছিল না। তখনই আমরা দেখতে পারি এই সব কিছু দেখে সেখানে সলিড ভাবছিল প্রবাবলি নোবেল এখানে অনেক বেশি স্ট্রং, কিন্তু এখানে তার থেকেও অনেক বেশি স্ট্রং আমাদের মাদার। দ্যাটস ওয়াই এখানে তার জেতার কোনো চান্সই নেই। কিন্তু তখনই সে শুনতে পারে সেখানে নোবেল বলছে এখনো কোনো কিছুই শেষ হয়নি মাদার। এটা শুনে সলিড সেখানে অনেক বেশি শক হয়ে যায়। আর এই সব কিছু দেখে সেখানে নেভরা ভাবছিল নোবেলের ভেতর এনিমির মোকাবেলা করার মতো স্ট্রেংথ আর কারেজ দুটোই আছে, কিন্তু আমার ভেতর তো স্ট্রং অপোনেন্টকে ফেস করার মতো সাহস নেই। আমি তো এই পর্যন্ত শুধু আমার থেকে উইক অপোনেন্টদের সাথেই ফাইট করে এসেছি আর তাদেরকে টর্চার করে এসেছি নির্দয়ের মতো। আর যখনই আমার কোনো স্ট্রং অপোনেন্টের বিরুদ্ধে লড়াই হয়ে যায় তখনই আমাকে শেল্টার দেওয়ার জন্য আমার থেকেও স্ট্রং কেউ আমার সামনে চলে আসে। আর আমি এই জিনিসটাকে অনেক বেশি হেট করি। তখন সেখানে সলিড আর নেভরা একসাথেই ভাবছিল সত্যি আমরা অনেক বেশি ইউজলেস। তখন তারা ভাবছিল সত্যি আমরা শুরু থেকেই অনেক বেশি উইক ছিলাম, কিন্তু আমরা কখনোই এই জিনিসটাকে শো করিনি। কিন্তু নোবেল সবসময় নিজের উইকনেস শো করত আর অনেক বেশি হার্ড ট্রেনিং এর মাধ্যমে নিজেকে স্ট্রং করার চেষ্টা করত। আমরা শুরু থেকেই তাকে বুলি করে এসেছি, কিন্তু দেখো সে আজ কত বেশি স্ট্রং হয়ে গেছে। তখনই আমরা দেখতে পারি এসিয়া সিলভা তার ওয়াটার ম্যাজিকের সাহায্যে নোবেলের উপর অ্যাটাক করে দিয়েছে। আর সেখানে নোবেল সেই অ্যাটাকটা কাটতে কাটতে ওনার দিকেই এগোতে শুরু করেছে। কিন্তু এখানে ওনার ম্যাজিক নোবেলের তুলনায় অনেক বেশি স্ট্রং ছিল, যার জন্য তিনি সেখানে নোবেলের উপর ভারী পড়ছিল। আর সেখানে নোবেল হারতে শুরু করেছিল। আর সবশেষে সেখানে যখনই তিনি নোবেলের উপর ওনার ফাইনাল ব্লো করবে তখনই সেখানে তাকে বাঁচানোর জন্য সলিড আর নেভরা চলে আসে। সেখানে নেভরা তার স্পেলের সাহায্যে তার মাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছিল আর বলছিল সত্যি আমরা অনেক বেশি উইক, কিন্তু উইকনেস কোনো পার্সনের এম্বারেসিং এর কোনো বিষয় না। এটা তখনই এম্বারেসিং এর পার্ট হয়ে দাঁড়ায় যখন কেউ স্ট্রং হওয়ার চেষ্টাই না করে সবসময় উইকই রয়ে যায়। আর সেখানে নোবেল তার সিবলিংসদেরকে তার সাহায্য করতে দেখে অনেক বেশি শক হয়ে যায়, কারণ এটাই তার প্রথমবার ছিল যখন সামনে থেকে তার সিবলিংসরা তার সাহায্য করছে। তখনই সেখানে সলিড আর নেভরা একসাথে বলে আমরা আমাদের পুরনো ভুলগুলোকে মুছে ফেলতে চাই না, আমরা সেই ভুলগুলোকে দেখেই আর সেগুলোকে শিক্ষা হিসেবে গ্রহণ করে নতুন করে আবার শুরু করতে চাই। আর এটাই সেই রিজন যার জন্য এখানে আমরা চারজন একত্রেই আপনাকে হারাবো মাদার। এটা বলেই তারা চার ভাই বোন লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। এই লড়াইয়ের মধ্যে ক্যাপ্টেন নোজেল এই জন্য আসতে পেরেছে কারণ কাহনো ওনাকে শুরুতেই হিল করে দিয়েছে। তখনই সেখানে কাহনো বলে আমাদের হয়ে তোমরা সেখানে সবকিছুই হ্যান্ডেল করে নিও। তখনই সেখানে নেভরা তার মিস্ট ম্যাজিক বেভেন্ডারিং ফরেস্ট অফ মিস্ট ইউজ করে। আর এই স্পেলের সাহায্যে সে এখানে এসিয়া সিলভার মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করছিল, যাতে করে তারা এখানে একটু টাইম বাই করতে পারে আর সেই সময়ের মধ্যেই একটা নিউ স্ট্র্যাটেজি ক্রিয়েট করে এই ফাইট কন্টিনিউ করতে পারে।
তখনই সেখানে ক্যাপ্টেন নোজেল বলে, নোবেল, তোমার কাছে শুরু থেকেই এক্সট্রা অর্ডিনারি লেটেন্ট ম্যাজিক ছিল, কিন্তু তুমি সেই ম্যাজিকটাকে কখনোই কন্ট্রোল করতে পারতে না, যার জন্য তুমি আনকনসিয়াসলি একটা হ্যাবিট গেইন করে ফেলেছো যে যখনই তুমি তোমার কোনো স্পেল কাস্ট করো তখনই তুমি তোমার পাওয়ার হোল্ড ব্যাক করে রাখো। কিন্তু এখন এখানে তোমাকে তোমার পাওয়ার হোল্ড ব্যাক করার কোনো দরকার নেই। তুমি এখন তোমার আর লিভাইথানের ফুল পাওয়ার ইউজ করে একটা স্পেল কাস্ট করো আর সবকিছুই মার্জ করে একটা অ্যাটাক রিলিজ করো। এছাড়া এখানে আমরা কখনোই আমাদের মায়ের বিরুদ্ধে জিততে পারবো না। তখনই আমরা দেখতে পারি সেখানে এসিয়া সিলভা নেভরার স্পেল কেটে ফেলেছে আর এরই সাথে তিনি বলে, কাম অন, আমরা এখনো এখানে কোনো কিছুই শেষ করিনি। এইসব দেখে ক্যাপ্টেন নোজেল বলে, এখন আমি সবকিছুই তোমাদের তিনজনের উপরই ছাড়ছি আর আমি এখন আমার সব পাওয়ার শুধু ডিফেন্সের উপরই ফোকাস করছি, কারণ বিগ ব্রাদার এক্সিস্ট করে তার ছোট ভাই বোনদের প্রোটেক্ট করার জন্য। ইজন্ট দ্যাট রাইট মাদার? তখনই আমরা দেখতে পারি সেখানে ক্যাপ্টেন নোজেল ইউজ করেছে মার্কিউরি ম্যাজিক সিলভার গার্ডিয়ান আর এরই সাথে তিনি সেখানে ওনার মায়ের অ্যাটাক শুধু তার হাতের সাহায্যেই ব্লক করে ফেলেছে। এই স্পেলের জন্য এখানে ওনার ডিফেন্স পাওয়ার অনেক বেশি বেড়ে গেছে। তখনই সেখানে ক্যাপ্টেন নোজেল তার মা এসিয়া সিলভার ওয়েপেন আর তাকে ধরে ফেলে আর এরই সাথে সে মাইন্ড টু মাইন্ড তার সিবলিংসদেরকে বলে, আমি এখানে তোমাদের জন্য টাইম বাই করছি, নিশ্চয়ই তোমরা জানো যে এখন তোমাদের এখানে কি করতে হবে। তখনই সেখানে নেভরা আর সলিড নোবেলের কাছে চলে আসে তার এই স্পেল কাস্টিং এ সাপোর্ট করার জন্য আর এরই সাথে তারা বলে, তোমার এখানে তোমার ম্যাজিক কন্ট্রোলিং সম্পর্কে কোনো কিছুই ভাবার দরকার নেই, তুমি এখানে শুধু তোমার অ্যাটাক চার্জ আপ করে রিলিজ করে দাও। এইসব শুনে নোবেল বলে, হ্যাঁ আমি এরকমটাই করব। তখনই আমরা সেখানে তাদের ফাইট দেখতে পাই যেখানে এসিয়া সিলভা বলছে, নট ব্যাড নোজেল, কিন্তু তোমার এই মার্কিউরি ম্যাজিক তোমার জন্যই পয়জনাস, নিশ্চয়ই এই স্পেলটা মেনটেন করতে তোমার এখানে অনেক বেশি পেন ফিল হচ্ছে, আমি কি ঠিক বলেছি নোজেল? এটা বলেই তিনি সেখানে ক্যাপ্টেন নোজেলের উপর তার স্টিল ম্যাজিকের সাহায্যে অ্যাটাক করে দেয় আর তার উপর কন্টিনিউয়াসলি স্টেপ করতে শুরু করে দেয় আর এরই সাথে তিনি বলে, আমি এখন তোমাকে তোমার মিজরি থেকে বের করে নিয়ে আসবো। অন্যদিকে নোবেল সেখানে একটা নিউ স্পেল কাস্ট করছিল আর তার এই স্পেলের পাওয়ার অনেক বেশি টেরিফাইং ছিল আর এই প্রেসার নেভরা আর সলিডের সহ্যের বাইরে ছিল, যার জন্য তাদের বডি ফেটে ব্লিডিং হতে শুরু করে আর এই জিনিসটা নোবেলও নোটিশ করে ফেলে। আর যখনই সেখানে নোবেল কিছু বলবে তখনই নেভরা বলে, নোবেল, তোমার এই সব কিছুর উপর ফোকাস করার কোনো দরকার নেই, এই পেন তো তার সামনে কিছুই না যেটা আমরা তোমাকে এত বছর ধরে দিয়ে এসেছি আর তুমিও সব সময় শুধু এই সব কিছু সহ্য করে এসেছো, তাই প্লিজ তোমার এই সব কিছুর উপর ফোকাস করার কোনো দরকার নেই, তুমি এখানে তোমার স্পেলের উপরই ফোকাস করো। আর অন্যদিকে এসিয়া সিলভা ক্যাপ্টেন নোজেলকে অনেক খারাপ ভাবে মারছিল, তখন সেখানে ক্যাপ্টেন নোজেল মার খেতে খেতে বলছিল, এই পেন আর এই পানিশমেন্ট আমি ডিজার্ভ করি আমার খারাপ কাজগুলোর জন্য, অ্যান্ড দ্য অ্যাটলমেন্ট অ্যালাউ করবে আমার ভাই বোনদের নিউ বন্ড ক্রিয়েট করার জন্য। আর অন্যদিকে নোবেলের সেই স্পেলের প্রেসারে এসে সলিড আর নেভরার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে, কিন্তু এখনো নোবেলের স্পেল কমপ্লিট হয়নি। কিন্তু এখানে যদি নোবেল তার প্রসেসিং কন্টিনিউ রাখে তাহলে এখানে তাদের মৃত্যুও হতে পারে। তখনই সেখানে নেভরা বলে, আমি আমাদের মাকে অনেক বেশি ভালোবাসতাম, তিনি অনেক বেশি অ্যামেজিং, স্ট্রং আর বিউটিফুল ছিল, কিন্তু নোবেল তোমার সবকিছুই আমাদের মায়ের সাথে অনেক বেশি ম্যাচ করত, যার জন্য আমি তোমার প্রতি অনেক বেশি জেলাস ফিল করতাম। তখনই সেখানে সলিড বলে, তুমি যখন ছোট ছিলে তখন আমি দেখেছিলাম তোমার ম্যাজিক অনেক বেশি ইনক্রেডিবল আর এই জিনিসটাকে আমি অনেক বেশি হেট করতাম, কারণ তোমার কাছেও ওয়াটার ম্যাজিক আছে আর আমার কাছেও ওয়াটার ম্যাজিক আছে, এরপরও আমাদের ম্যাজিক লেভেল গ্যাপ অনেক বেশি ছিল, কিন্তু আমি সেই সময় অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম যখন আমি এই জিনিসটা জানতে পেরেছিলাম যে তুমি তোমার ম্যাজিককে কন্ট্রোল করতে পারো না, এরই জন্য আমি সব সময় তোমাকে মিসট্রিট করতাম আর অনেক বেশি বুলি করতাম, যাতে করে তোমার ভেতর আমার প্রতি একটা ভয় ক্রিয়েট হয়ে যায় আর তুমি আমাকে কখনোই বিট্রে করতে না পারো। এই পর্যন্ত নেভরা আর সলিড নোবেলের সাথে অনেক খারাপ করেছে, এরই জন্য তারা এখানে নোবেলের কাছে ক্ষমা চায় আর নোবেলও সেখানে তাদেরকে ক্ষমা করে দেয়। আর অন্যদিকে ক্যাপ্টেন নোজেল ওনার মায়ের হাতের ওয়েপেন ছিনিয়ে নেয় আর ওনাকে সেই দিকে ঠেলে দেয় যেই দিকে নোবেলের অ্যাটাক আসবে। এটা দেখে নোবেল সেখানে তার অ্যাটাক আনলিশ করে আর সেই অ্যাটাক নিজের দিকে আসতে দেখে এসিয়া সিলভা সেখানে তার ওয়াটার ম্যাজিকের সাহায্যে সেই অ্যাটাকটা কাউন্টার করার চেষ্টা করে, কিন্তু নিমিষের মধ্যেই ওনার সেই অ্যাটাক সেখানেই ডিস্ট্রয় হয়ে যায় আর এর পরের মোমেন্টেই সেই অ্যাটাকটা এসে ওনার বডিতে লাগে
তখন সেখানে তিনি বলে সত্যি এটা অনেক বেশি এম্বারেসিং, কিন্তু তিনি সেখানে অনেক বেশি খুশি ছিল, কারণ তিনি এই জিনিসটা দেখতে পেরেছে যে তার বাচ্চারা কত বেশি স্ট্রং হয়ে গেছে আর সব শেষে তারা একটা ফ্যামিলি হয়ে গেছে। ওনার এতটুকু ভাবতে ভাবতেই তিনি সেখান থেকে ডিসইন্টিগ্রেট হয়ে যায়। ফাইনালি তারা এখানে তাদের মা প্যালাডিন এসিয়া সিলভাকে হারিয়ে দিয়েছে, আর সেখান থেকে গায়েব হতে হতে তিনি বলে ইউ টুক দ্য লং ওয়ে অ্যারাউন্ড, বাট ফাইনালি এখানে আমরা একটা ফ্যামিলি হয়ে গেছি। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।